হাই এভরিওয়ান, চলে আসলাম তোমাদের মাঝে একটি ইন্টারেস্টিং ড্রামার গল্প নিয়ে, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের গল্পের যে মেইন লিড, সে প্রথম দেখাতে একটি মেয়েকে অনেক বেশি পছন্দ করে ফেলে। কিন্তু ওর মনটা তো তখনই ভেঙে যায় যখন ও জানতে পারে যে যাকে ও তার ওয়াইফ বানাতে চাচ্ছিল সে তার ভাবি হয়ে গিয়েছে। আর এরপরে গল্পে অনেকগুলো টুইস্ট চলে আসে, যেটি তো আমরা গল্পের কাহিনীর মধ্যে গিয়ে জানতে পারবো। গাইস, তোমরা যারা এই ড্রামাটির আগের পর্ব দেখেছো তারা 37 থেকে 38 মিনিট স্কিপ করে দিয়ে চলে যাও। আর যারা এই ড্রামাটির আগের পর্ব দেখোনি তাদের সুবিধার জন্য আমি পুরো পর্বটি একসাথে আপলোড করেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো তাহলে গল্পের কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরু হয় একটি ফ্যামিলি ফটোকে দেখে, যে ফটোটিকে আমাদের এই গল্পের হিরো মানে মিস্টার নিক দেখছিল। এখানে নিকের মা তাকে ফোনে জিজ্ঞাসা করছিল যে তুমি এবং তোমার ভাই কি দাদার বাসাতে যাওয়ার জন্য রেডি হয়েছো। নিক তখন তার ভাই টয়ের দিকে তাকিয়ে বলে যে হ্যাঁ মা, আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। এরপরে সিন শিফট হয় দাদার বাসাতে, যেখানে আমরা দেখি যে নিকের আন্টি এবং তার ছেলে জ্যান, তার ওয়াইফ ওয়াডি আগে থেকে দাদার বাসাতে চলে এসেছিল। দাদিও তখন একটি লয়ারকে নিয়ে সেখানে চলে এসেছিল। আসলে সবাই এখানে দাদা প্রপার্টিগুলো ভাগ করার উদ্দেশ্যে একত্রিত হয়েছে। উকিল তো তখন একটি দলিল পড়ে ওদের সবাইকে শোনায় যে পুরো কোম্পানির হেড মিস্টার টয়কে বানানো হবে যদি সে 3 বছর হওয়ার আগে বিয়ে করে ফেলে। এর সাথে সাথে তাকে একটি সন্তানও জন্ম দিতে হবে, কারণ যার আগে সন্তান জন্মগ্রহণ করবে সেই এই পুরো প্রপার্টির মালিক হয়ে যাবে। কিন্তু যদি এমনটা না হয় তাহলে সব থেকে ছোট গ্র্যান্ডসন নিককে সমস্ত প্রপার্টি দিয়ে দেওয়া হবে। এই সমস্ত কিছু শোনার পরে তো টয়ের মা তাকে রিকোয়েস্ট করে বিয়ে করার জন্য বলে। এরপরে আমরা টয়কে হোটেল রুমে একটি ছেলের সাথে দেখতে পাই, যে ছেলেটি টয়ের বডিতে খুব সুন্দর করে হাত বুলিয়ে তাকে জড়িয়ে ধরে। এর মানে এদের মাঝে কিছু তো একটা রয়েছে, যেটা আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। ওইদিকে আমাদের নিককে দেখানো হয়। নিক যখন ড্রাইভ করছিল তখন তার কারের সাথে একটি ছোট বাচ্চার সাইকেল ধাক্কা লাগে। এরপরে আমরা নিককে হসপিটালে দেখতে পাই। ওই হসপিটালে একটি মেয়ে দৌড়ে এসে নার্স কাউন্টারে ওই ছোট বাচ্চা ছেলেটির ব্যাপারে জিজ্ঞাসা করছিল। ওই মেয়েটির কথা শুনে নিক যখন তার দিকে তাকায় তখন তো সে এক দৃষ্টিতে শুধু ওই মেয়েটির দিকেই তাকিয়ে থাকে। নার্স এখানে মেয়েটিকে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলে। নিক তো তখন উঠে ওই মেয়েটির কাছে যায়, আর এই মেয়েটির নাম ছিল নূর। নিক তখন নূরের কাছে গিয়ে তাকে বলতে থাকে যে আপনার বাচ্চাকে আপনার শেখানো উচিত যে সাইকেল চালানোর সময় সে যাতে ফোন ইউজ না করে। নূর তখন বলে যে আচ্ছা, আপনি সেই ব্যক্তি যে কিনা কার দিয়ে আমার স্টুডেন্টের সাইকেলটিকে ধাক্কা মেরেছে। ওদের দুজনের মাঝে তো তখন ওই ছোট বাচ্চা ছেলেটিকে নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখনই ডক্টর ওই বাচ্চা ছেলেটিকে নিয়ে সেখানে চলে আসে, আর সে নূরকে বলে যে বাচ্চাটির খুব একটা আঘাত লাগেনি, তবে আপনি ওকে দেখে শুনে রেখেন। এরপরে ডক্টর নিককে দেখিয়ে বলে যে ইনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। এটি শুনে তো নূর আরো বেশি রেগে যায়। ডক্টর তখন নূরকে বোঝাতে থাকে যে দোষটা আপনার স্টুডেন্টের ছিল, কারণ সে যখন সাইকেল চালাচ্ছিল তখন তার পুরোটা মনোযোগ ফোনের মধ্যে ছিল, এই কারণে ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটি শুনে তো নূরের কাছে অনেক খারাপ লাগে, কারণ সে না জেনে নিকের উপরে রাগ দেখিয়েছে, যদিও দোষটা তার স্টুডেন্টেরই ছিল। নিক তো তখন স্মাইল করে সমস্ত হসপিটালের বিলগুলো মিটিয়ে দিয়ে নার্সকে বলে যে যখনই এই পেশেন্টটা এখানে আসবে তখনই আমাকে অবশ্যই ডাকবেন, কারণ আমি ওর সাথে দেখা করতে আসবো। নূর তো তখন ওর কাছে গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করে, তবে নিক তো ওকে ফুল ইগনোর মেরে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নূর তো ওর হাত ধরে ওকে আটকায়। দুঃখিত বন্ধুরা, ছোট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, জুভিটান্স এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোরে ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ফাবিয়া ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন, তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ফাবিয়া ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান।
আর সে এতক্ষণ পর্যন্ত ওকে যা উল্টাপাল্টা কথা শুনিয়েছে সবকিছুর জন্য সে ওর থেকে ক্ষমা চায়। নিক তখন কিছুটা ওর কাছে এসে বলে যে ইটস ওকে, কোনো সমস্যা নেই। এটি বলে সে ওখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা টয়ের একটি প্রেজেন্টেশনের সেরেমনি দেখতে পাই, যেখানে সবাই তো ওর জন্য অনেক বেশি খুশি হচ্ছিল। এখানে টয়ের দাদি এসে তাকে বলে যে তাড়াতাড়ি বিয়ে করে একটি নাতি নাতনিকে জন্ম দাও। পরবর্তী সিনে আমাদের নূরকে দেখানো হয়, সে তো আবারও তার ওই ছোট বাচ্চা ছেলেটিকে নিয়ে হসপিটালে চেক আপ করাতে আসে। নূর যখনই চেক আপ শেষ করে হসপিটালের বিলটি পে করতে যাচ্ছিল তখনই সেখানে নিক চলে আসে। আর আসার পরে সে নিজের ক্রেডিট কার্ডটি বের করে বলে যে এই ছোট বাচ্চাটির সমস্ত চিকিৎসার রেসপন্সিবিলিটি আমি নিয়েছি। এটি বলে সে জেদ করে বিলটি পে করে দেয়। তারপরে সে ওদেরকে বাসাতে ড্রপও করে দিতে চায়, কিন্তু নূর বলে যে এটার কোনো প্রয়োজন নেই, আমরা একাই চলে যেতে পারবো। কিন্তু নিক তো ওদের কোনো কথাই শুনে না, আর সে ওদেরকে বাসায় ড্রপ করে দিতে চলে আসে। নূরকে তার বাসাতে ড্রপ করে দিতে এসে নিক তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই বাসাতে তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকো? নূর তখন বলে যে আরে না না, আমার প্যারেন্টসের ডিভোর্স হয়ে গিয়েছে আর আমার মা নতুন বিয়ে করে নিয়েছে, যার কারণে আমি এই বাসাতে একাই থাকি, আর আমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই। এটি শুনে নিক ওকে খাওয়ার জন্য জিজ্ঞাসা করে আর বলে যে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে, তোমার কি ক্ষুধা লাগেনি? সেই সময় নূরের কাছে তার মায়ের ফোন আসে আর সে তার সাথে কথা বলতে থাকে। নিক তো তখন আস্তে আস্তে নূরের কাছে যেতে থাকে। এটি দেখে তো নূর তাড়াতাড়ি করে ফোনটি কাট করে দেয়। নিক তখন ওকে এটি বলে চলে যায় যে ঠিক আছে, তোমার যেহেতু খিদা লাগেনি তাহলে আমি চলে গেলাম। নূর তখন তার জন্য কিছু খাবার কিনে তার বাসা থেকে আসতে থাকে। তখনই দুটো লোক তার পথ আটকে দাঁড়ায় আর তার মার সমস্ত ঋণগুলো তাকে পরিশোধ করে দেওয়ার জন্য বলে। নূর তখন বলে যে এই ব্যাপারে আমি কিছু জানি না, আপনাদের যদি টাকা লাগে তাহলে আপনারা আমার মায়ের কাছে গিয়ে নিয়ে আসেন। কিন্তু ওই লোকগুলো তো কোনো কথা না শুনে নূরের সাথে জবরদস্তি করাই শুরু করে দেয়। ঠিক সেই সময় সেখানে নিক চলে আসে আর সে ওই লোকগুলোকে বেধড় পিটুনি দিয়ে নূরকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই চক্করে তো নূর একটু আঘাত পেয়ে যায়, যার কারণে নিক তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর তো নূরের আঘাত দেখে বলে যে এটাই ভালো হবে যে তুমি নিকের সাথে বাসায় চলে যাও, কারণ তুমি একা বাসায় চলে যেতে গেলে তুমি মাথা ঘুরে পড়েও যেতে পারো। এটি শুনে তো নিক মুচকি মুচকি হাসতে থাকে। আর ওইদিকে আমাদের টয়কে দেখানো হয়, সে তো এক জায়গাতে বসে অনেক বেশি কান্না করছিল, কারণ কিছুক্ষণ আগে সে তার বয়ফ্রেন্ডকে অন্য একটি ছেলের সাথে ইন্টিমেট হতে দেখে ফেলেছে। এখান থেকে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে টয় আসলে গিয়েছিল। ওই ব্যাপারটা দেখার পরে তো টয় তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। আর এইসব কথা মনে করে টয় একটি জায়গাতে বসে অনেক কান্না করছিল। তখনই তার কাছে নিক আসে। টয় তো নিককে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে থাকে যে আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। আর ওদের দুজনের এই কথাগুলো ওদের মা শুনে ফেলে। টয়ের মা তখন তাকে একটি সুন্দর মেয়ে দেখে তাকে ডেট করার জন্য বলে, কিন্তু টয় তো এই কথা শোনার পরেও তাকে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা নূরকে নিকের সাথে হসপিটালে দেখতে পাই, যেখানে ডক্টর নূরকে তার কথা জালে ফাঁসিয়ে জোর করে নূরকে নিকের সাথে ডিনারে পাঠিয়ে দেয়। এর মানে হচ্ছে এইটাই যে সেও চাচ্ছিল যাতে নূর তার ফ্রেন্ডের কাছে পটে যায়। যাই হোক, ওরা দুজনে যখন ডিনার করতে যায় তখন নিক লক্ষ্য করে যে নূর অনেকক্ষণ ধরে শুধু ফোনই টিপে যাচ্ছে। নিক তো তখন ওকে জিজ্ঞাসা করে ফেলে যে তুমি কার সাথে কথা বলছো। তখন নূর ওকে বলে যে আমার অনলাইনে একটি মার্কেটিং পেজ আছে, আমি সমস্ত কাস্টমারদেরকে এখানে রিপ্লাই দিচ্ছি। এটি শোনার পরে তো নিকো ইনস্টাগ্রামে তার প্রোফাইলটি চেক করে নূরের অনেক বেশি প্রশংসা করতে থাকে। ততক্ষণে তো ওয়েটার ওদেরকে খাবারও সার্ভ করে দেয়। নিক যখন দেখে যে নূর তার কাজে অনেক বেশি ব্যস্ত রয়েছে তখন নিক নিজে হাতে নূরকে খাবার খাওয়িয়ে দিতে থাকে। এগুলো দেখে তো নূর একটু অবাকই হয়। নিক তখন জিজ্ঞাসা করে যে তুমি যদি সত্যি সিঙ্গেল হয়ে থাকো তাহলে কি আমি তোমার ব্যাপারে আরো কিছু জানতে পারি? এটি শোনার পরে তো নূর অবাক হয়ে ওর দিকে তাকায়। তারপরে তো সে অনেক বেশি লজ্জা পেতে থাকে। ডিনার শেষ করে ওরা দুজন মিলে হাঁটতে বের হয়। এখানে নিক তো মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল এবং অনেক স্মাইলও করছিল। এরপরে নিক তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে যাতে সে নূরের সমস্ত প্রোডাক্টগুলো কিনে নেয়, আর সে এটাও সাবধান করে দেয় যাতে নূরের ব্যাপারে কিছুই জানতে না পারে। ফোন কাট করার পরে তো নিক অনেক বেশি স্মাইল করতে থাকে। পরের দিন আমরা নূরকে একটি কফি শপে তার জন্য কফি কিনতে দেখি। এখানে তার হাতে অনেকগুলো জিনিস থাকার কারণে সে সব জিনিসগুলো একসাথে উঠাতে পারছিল না। তখনই টয় সেখানে চলে আসে আর সে নূরকে এরকম স্ট্রাগল করতে দেখে তাকে হেল্প করে।
নূর তো তখন ওই জিনিসগুলো নিয়ে স্যালনে যায়। তখন টয়ও তার সাথে যায়। আর এখানে আমরা দেখি যে নূরের মা তো টয়ের মায়ের সাথে ছিল। আর এখানে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে নূরের মা তো অনেক আগে থেকে টয়ের মার সার্ভেন্ট হিসাবে কাজ করে। নূরের মা যখন নূরকে টয়ের সাথে দেখতে পায় তখন সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি মাস্টারের সাথে এখানে কি করছো। এটি শুনে নূর তো একটু অবাক হয়ে যায়। আসলে নূর যখন ছোট ছিল তখন সে টয়ের বাসাতে খেলার জন্য যেত, কিন্তু যখন তার মায়ের বিয়ে হয়ে যায় তখন সে যাওয়া বাদ দিয়ে দেয়। এই জন্য সে টয়কে দেখা মাত্র তাকে চিনতে পারেনি। দুজনের পরিচয় হওয়ার পরে তো ওরা দুজনে এক জায়গায় দাঁড়িয়ে তাদের ছোটবেলার কথাগুলো মনে করে কথাবার্তা বলতেছিল। এখানে নূর কথায় কথায় টয়কে তার ছোট ভাইয়ের ব্যাপারে বলছিল যে আমার তো ছোট থেকে তোমার ছোট ভাইকে একদমই পছন্দ ছিল না, কারণ সে ছোটবেলায় আমার সাথে অনেক বেশি ঝগড়া করত। ওরা দুজন যখন এভাবেই একে অপরের সাথে হাসি খুশি ভাবে কথা বলছিল তখনই টয়ের মার নজর ওদের উপরে গিয়ে পড়ে। আর তখনই তো সে কিছু একটা চিন্তা ভাবনা করতে থাকে। যাই হোক, সে কি চিন্তা করছিল সেটা তো আমরা পরে গিয়ে জানতে পারবো। পরের দিন আমরা দেখি যে নূর যখন তার কাজের জায়গাতে পৌঁছায় তখন তো সেখানে নিক চলে আসে এবং সে নূরকে গেট খুলে দিতে সাহায্য করে। এখানে হঠাৎ করে নিককে দেখে নূর ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। তখন নিক তাকে বলে যে তুমি হয়তো ভুলে গিয়েছো, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে হেল্প করব। নূর তখন ওকে বলতে থাকে যে জানো, এই মাসে আমার অনেক বেশি প্রোডাক্ট সেল হয়েছে এবং আমার আর্নিংও অনেক ভালো হয়েছে। এর মানে হচ্ছে এটাই যে আমার পুরো বছরের ইনকাম আমার এই এক মাসেই হয়ে গিয়েছে। এটি শুনে তো নিক অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো নূরকে খুশি করার জন্য এই সমস্ত কিছু করেছিল। এরপরে আমরা দেখি যে নূর নিককে একটি অ্যাপ্রন পরিয়ে দেয়। তারপরে ওরা দুইজন মিলে তাদের পেন্টিং করতে থাকে। পরবর্তীতে আমরা দেখি যে ওরা দুজনে তো একে অপরকে পেন্টিং লাগিয়ে মজা করতে থাকে। আর এর ফলে তো ওরা দুজনে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে। দুজন অনেক বেশি কাছাকাছি চলে আসার কারণে তো সিচুয়েশন অনেক অকার্ড হয়ে গিয়েছিল। এই জন্য তোরা দুজনেই লজ্জা পেয়ে একে অপরের থেকে দূরে সরে আসে। নিক তখন ওকে নিজের সাথে লাঞ্চ করার জন্য বলে। এটি শুনে তো নূর তখন নিককে তার সাথে করে তার বাসাতে নিয়ে যায়। বাসায় আসার পরে নূর তার শার্টটি ওয়াশ করে শুকানোর জন্য দিয়ে দেয়, কারণ পেন্টিং এর কারণে নূরের শার্টগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আর ওইদিকে নিক তো শাওয়ার নেওয়ার জন্য যায়, কারণ তার পুরো গায়ে পেন্টিং লেগেছিল। নিক যখন শাওয়ার নিয়ে বাইরে আসে তখন তো সে স্মাইল করতে থাকে। নূর তখন ওর জন্য পানি নিয়ে আসে, তবে সে বুঝতে পারছিল না যে নিক কেন হাসছে। তখনই নূরের নজর বাহিরে যায় আর সে বুঝতে পারে যে আসলে নিক তার কাপড় চোপড় দেখে হাসছিল। নূর তো তখন তাড়াতাড়ি তার কাপড়গুলোকে সরিয়ে দেয় আর তারপরে সে নিককে একটি টাওয়েল নিয়ে এসে দেয়। নিক তখন ওর অনেক ক্লোজে গিয়ে বলতে থাকে যে ম্যাডাম, টাওয়েলের প্রয়োজন আমার না বরং আপনার। এটি বলেই ও নূরের ফেসে আলতো করে হাত দেয়। তারপরে সে নূরের চুলগুলো ধরে বলে যে তুমি তোমার চুল ঠিক মতন শুকাওনি। এটি বলে সে নূরের চুলগুলোকে ভালো করে মুছতে থাকে, কিন্তু তখনই তার নজর নূরের চোখের উপরে গিয়ে পড়ে আর সে লজ্জা পেয়ে নূরের থেকে দূরে সরে আসে। এটি দেখে তো নূর অনেক লজ্জা পেয়ে যায়। তারপরে সে নিকের জন্য খাবার রান্না করতে যায় আর সে নিকের জন্য অনেক সুন্দর করে নুডলস রান্না করে আনে। তখনই নিকের কাছে তার অফিস থেকে ফোন আসে আর সে তাকে বলে যে আমি তাড়াতাড়ি চলে আসছি। এটি বলে সে ফোন কাট করে নূরের বানানো নুডলস খেতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে টয়ের মা নূরের মাকে ফোন দিয়ে বলে যে আমার তোমার সাথে একটি জরুরি দরকার আছে আর আমি তোমার সমস্ত ধারও এরপরে শোধ করে দিব। এরপরে আমরা দেখি যে নূরের মা নূরের সাথে ছিল। তখন সে নূরকে বলে যে টয়ের মা আমার সমস্ত ঋণগুলো পরিশোধ করে দেওয়ার ব্যাপারে বলছিল, কিন্তু এর বিনিময়ে তোমাকে টয়ের সাথে বিয়ে করতে হবে আর সাথে তাদের বংশধরও তোমাকে জন্ম দিতে হবে। এটি শোনার পরে তো নূরের অনেক বেশি রাগ হয়ে যায় আর সে তো রাগ করে উঠে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নূরের মা তাকে সে বোঝাতে থাকে যে এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই, কারণ এখন আমি অনেক বেশি ঋণের মধ্যে পড়ে গিয়েছি আর আমি তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছি, তাই তোমাকে আমার কথা শুনতেই হবে। আর আমরা ওইদিকে টয়কে দেখি, সে যখনই বাসায় আসে তখনই সে নিকের কাছে এসে বলে যে আমি বিয়ে করতে চলেছি। এটি শুনে নিক তো একটু অবাক হয় আর সে টয়কে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন টয় বলে যে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট মাই করেছে আর সেই মেয়েটির মায়ের পার্সোনাল সার্ভেন্টের মেয়ে। আর ওই মেয়েটি ছোটবেলায় আমাদের বাসায় খেলতেও আসতো। নিক তখন বলে যে আচ্ছা, তার মানে ছোটবেলায় ও লম্বা চুলওয়ালা মেয়েটি, তাই না? টয় তখন বলে যে হ্যাঁ। পরের দিন আমরা দেখতে পাই যে নিক যখন নূরের সাথে দেখা করতে যায় তখন সে নূরের মন খারাপ দেখে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে।
কিন্তু নূর তো ওকে ইগনোর করে নিজের জিনিসপত্রগুলো নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। নিক তখন জোর করে নূরের হাত থেকে তার জিনিসপত্রগুলো নিতে গেলে সমস্ত জিনিসই তো নিচে পড়ে যায়। নূর তখন বলে যে তুমি যে দোষ করেছো এটির জন্য আমার থেকে ক্ষমা চাও, কিন্তু নিক তোর থেকে ক্ষমা চাইতে রাজি ছিল না, যার কারণে নূর ওর উপর রাগ করে ভিতরে চলে যায়। রাতের বেলা আমরা দেখি যে নিক নূরকে তার কাজ শেষে ওকে বাসাতে ড্রপ করে দিতে আসে। এখানে নূর তো মনে করছিল যে সকালের বিহেভিয়ারের কারণে নিক হয়তো তার থেকে ক্ষমা চাইবে, কিন্তু নিক তোর থেকে ক্ষমা না চেয়ে সেখান থেকে চলে যায়। নূর যখন রাগ করে বাসার মধ্যে আসে তখন সে দেখে যে টয় তো আগে থেকে তার জন্য এখানে অপেক্ষা করছিল। নূর তো ওকে দেখা মাত্র অনেক বেশি রেগে যায়, আর তখন সে মুখের উপর ওকে বলে দেয় যে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। টয় তখন ওকে বলতে থাকে যে আমার কাছে আর কোনো অপশন নেই, কারণ আমি গে, আর এই বিয়েটা শুধুমাত্র আমার ফ্যামিলির প্রেশারে পড়ে আমাকে করতে হচ্ছে। আর এর সাথে আমি তোমাকে এটাও প্রমিস করছি যে আমি তোমাকে বিয়ের পরে একদমই টাচ করব না। আর বাকি থাকলো বেবির ব্যাপারটা, সেই প্রসেসটা আমি হসপিটালে কমপ্লিট করে ফেলবো, এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। টয়ের মুখে এসব কথা শুনে তো নূরের রাগটা অনেকটাই কমে যায়। পরের দিন আমরা দেখতে পাই যে নিক নূরের জন্য একটি ব্রেসলেট কিনে, তারপরে নূর যে স্কুলে পড়ে সেই স্কুলে সে যায়। তারপরে সে নূরের কাছে গিয়ে কথায় কথায় তার থেকে ক্ষমা চাইতে থাকে, আর তারপরে সে ওকে জিজ্ঞাসা করে যে তোমার প্রবলেমটা কি, কিন্তু নূর তো এখনো তাকে কিছুই বলে না। নিক তখন ওকে বলতে থাকে যে আমি কি তোমার অপরিচিত কেউ যে তুমি তোমার প্রবলেমগুলো আমার থেকে লুকাচ্ছ? নূর বলে যে তাই নাকি, তাহলে আমরা দুজনে কি? তোমার কাছে তো অনেক টাকা রয়েছে, অনেক দামি দামি গাড়িও রয়েছে, আমার তো মনে হয় তুমি অনেক বড় লোক, তাহলে আমার মতন একটা গরিব মেয়ের প্রতি তোমার এত বেশি ইন্টারেস্ট কেন? এগুলো শুনে তো নিক ওর অনেক বেশি ক্লোজে চলে যায় আর বলতে থাকে যে আমি তোমার সম্পর্কে আরো অনেক বেশি জানতে চাই। এটি বলে নিক ওর জন্য নিয়ে আসা ব্রেসলেটটি ওর হাতে পরিয়ে দেয়। তারপরে সে নূরকে ভালোবেসে একটি কিসও করে নেয়, কিন্তু হঠাৎ করে নিক পিছনে সরে আসে। নূর তখন ওকে বলে যে কি হয়েছে, কোনো প্রবলেম কি? তখন নিক ওকে বলে যে আমার মনে হয় আমাদের রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে আমাদের বেশি তাড়াহুড়া করা ঠিক না, আর প্লিজ তুমি আমাকে কিছুটা টাইম দাও, কারণ আমার মনে হয় যে আমি আমার আগের রিলেশনশিপেও তাড়াহুড়া করে এমনই কিছু একটা ভুল করেছিলাম, আর এই ভুলটা আমি আর দ্বিতীয়বার করতে চাচ্ছি না। এটা শুনে তো নূর কান্না করতে থাকে আর নিকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এটি শুনে তো নিক সেখান থেকে চলে যায়। নিকে যাওয়ার পরে নূরের কাছে হসপিটাল থেকে ফোন আসে। নূর যখন হসপিটালে যায় তখন সে দেখে যে তার মায়ের অবস্থা তো অনেক বেশি খারাপ। আসলে নূরের মা যাদের থেকে ধার নিয়েছিল সেই সব লোকেরা নূরের মাকে এবং তার হেডকে অনেক বেশি মারধর করেছে। এসব কিছু দেখে তো নূর অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, আর সে তার মায়ের ঋণগুলো পরিশোধ করার জন্য তার ফ্রেন্ডদেরকে ফোন দিতে থাকে যাতে করে সে তাদের থেকে কিছু টাকা ধার নিতে পারে, কিন্তু সে তো কোনো ফ্রেন্ডের থেকে কোনো হেল্প পায় না। নূর তখন ভাবে যে সে নিকের থেকে হেল্প নেবে, কিন্তু সে নিককে ফোন করে না। এখন নূরের কাছে শুধুমাত্র একটাই অপশন ছিল, টয়কে বিয়ে করা। আর এসব কথা চিন্তা করেই সে টয়ের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে আমি তোমার সাথে বিয়ে করতে রেডি আছি। পরবর্তী সিনে আমরা দেখি যে টয়ের মা নূরের মাকে চেক সহ একটি বাসা দেয় থাকার জন্য, আর এর সাথে সাথে সে নূরের মাকে বলে যে এখন থেকে নূর আর তার কোনো জবই করবে না। টয় তখন নূরের প্যারেন্টসদেরকে এই আশ্বাসই দিতে থাকে যে আমি নূরের অনেক ভালো মতন খেয়াল রাখবো। চেকের টাকার অ্যামাউন্ট এত বেশি ছিল যে ওরা ঋণ পরিশোধ করার পরেও তাদের জীবনটা অনেক সুন্দর মতন করে কাটাতে পারবে। এই জন্য তো নূরের মা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তো টয়ের ফ্যামিলিরা সেখান থেকে চলে যায়। বাসায় আসার পরে টয় নিককে বলতে থাকে যে পরের মাসে আমি বিয়ে করতে চলেছি। এটি শুনলে নিক তো অনেক বেশি রেগে যায় আর সে বলতে থাকে যে টাকার কাছে একটি মেয়ে নিজেকে এভাবে বিক্রি করে দিল। সেই সময় নিকের নজর নিচে পড়ে থাকা একটি ব্রেসলেটের উপরে গিয়ে পড়ে। সে যখন ব্রেসলেটটি তুলে তখন সে দেখে যে এটা তো ওই ব্রেসলেটটা যেটা সে নূরকে দিয়েছিল। এটি দেখে ওদের মা বলে ওঠে যে নূর হয়তো ভুলবশত ব্রেসলেটটি এখানে ফেলে রেখে গিয়েছে। সেই সময় সেখানে নূর চলে আসে তার ব্রেসলেটটি নেওয়ার জন্য। যখনই নিক নূরকে দেখে তখনই তো তার মনটা পুরো ভেঙে যায়, আর সে ভাবতে থাকে যে যে মেয়েটিকে আমি এত বেশি ভালোবেসে ফেলেছিলাম সে কিনা আমার ভাইয়ের সাথে বিয়ে করতে চলেছে। নিক তখন কোনো রকমে নিজেকে সামলিয়ে নূরের হাতে ব্রেসলেটটি দিয়ে সেখান থেকে চলে যায়। এসব ঘটনার পরে তো নূরেরও অনেক বেশি খারাপ লাগছিল, আর সে নিককে এইভাবে তার সামনে দেখে সে তো অনেক অবাকও হয়ে গিয়েছিল। পরের দিন আমরা দেখতে পাই যে নিক নূরের সাথে দেখা করতে তার স্কুলে যায়। যখনই নূর নিককে দেখে তখনই তো সে ওকে ইগনোর মেরে দৌড়াতে থাকে, কিন্তু নিকও তো তার পিছনে দৌড়ে ওকে আটকায় আর তারপরে জিজ্ঞাসা করে যে তুমি বিয়েটা কেন করছো, প্লিজ তুমি এই বিয়েটা করো না, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দিব।
কিন্তু প্লিজ টাকার জন্য তুমি এভাবে নিজেকে বিক্রি করে দিও না। নূর তো বুঝতে পারছিল না যে সে ওকে কি জবাব দিবে, এই জন্য সে ওকে মানা করে সেখান থেকে চলে যেতে থাকে। নিক তো তখন ওকে পিছন থেকে আটকে বলে যে প্লিজ এমনটা করো না, কারণ এর ফলে তোমার পুরোটা লাইফ নষ্ট হয়ে যেতে পারে। নূর তো তখন ওকে বলতে থাকে যে তোমার সাথে আমার কোনো ফিউচার নেই, এখন আমার টাকারই সব থেকে বেশি প্রয়োজন, এই জন্য আমি টয়কে বিয়ে করব। এটি বলে সে চলে যেতে থাকলে নিক তো তখন ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর ওকে অনেক রাজি করানোর চেষ্টা করে, কিন্তু নূর তো ওকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিন শিফট হয় ওদের দুজনের বিয়ের উপরে। এখানে আমরা দেখি যে নিক যখন পুরো বিয়ের অ্যারেঞ্জমেন্ট দেখে তখন তো তার মন আবারও ভেঙে যায়, কিন্তু এরপরে সে তার নিজের মনের মধ্যে পাথর চাপা রেখে তার ভাইকে জড়িয়ে ধরে তাকে কংগ্রাচুলেশনস জানায়। এরপরে সে একটি রুমে দাঁড়িয়েছিল, তখনই সেখানে নূর তার ওয়েডিং আউটফিট পরে চলে আসে। আর নূরকে দেখে তো এক দৃষ্টিতে নিক শুধু তার দিকেই তাকিয়ে থাকে, কারণ নূরকে তার ওয়েডিং ড্রেসে অনেক বেশি সুন্দর লাগছিল। নূর যখন নিককে দেখে তখন তো তারও অনেক বেশি খারাপ লাগছিল। নূর তো তখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই তার গাউনের সাথে তার পা ফেসে গিয়ে সে পড়ে যাচ্ছিল, তবে নিক এসে তাকে ধরে ফেলে। সেই সময় সেখানে টয় চলে আসে, আর সে ওদের দুজনকে এভাবে ক্লোজ অবস্থায় দেখে ফেলে। নিকের কিছু বলার আগেই তো মেকআপ আর্টিস্টরা টয়কে সমস্ত কিছু বুঝিয়ে বলে। এটি শুনে টয়ের মনেও আর কোনো সন্দেহ থাকে না, তখন সে তার হাতটি নূরের হাতের কাছে নিয়ে যায়। নিকের তো তখন না চাওয়ার সত্ত্বেও নূরের হাতটি টয়ের হাতের উপরে তুলে দিতে হয়। বিয়ের সিরামনিতে যাওয়ার আগে তো টয়ের মা নূরের হাত থেকে নিকের দেওয়া ব্রেসলেটটি খুলে নিকের হাতে ধরিয়ে দেয়, আর সে বলতে থাকে যে ব্রেসলেটটি তোমার ড্রেসের সাথে একদমই ম্যাচ করছে না। এটি শোনার পরে তো নিকের কাছে আরো বেশি খারাপ লাগে। এরপরে তো ওদের দুজনের ওয়েডিং এর সমস্ত রিচুয়াল গুলো শুরু হয়, যেখানে আমরা দেখি যে টয় এবং নূর একসাথে কেক কাটিং করে, আর তারপরে ওরা দুজনে একে অপরের সাথে অনেক রোমান্টিক একটি ডান্স তো করে। আর এই সমস্ত কিছু দেখে তো নিকের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল, এই জন্য সে সেখান থেকে চলে যায়। এরপরে নূর এবং টয়ের ফটোশুট হচ্ছিল, তখনই টয়ের নজর তার এক্স বয়ফ্রেন্ডের উপরে গিয়ে পড়ে। টয় তো তখন ওর সাথে একটি সাইডে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, কিন্তু ওর বয়ফ্রেন্ড তো ওকে এখানে ধরেই কিস করতে থাকে। তখন ওর বয়ফ্রেন্ড ওকে বলে যে আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না, কিন্তু তখনই টয়ের মনে পড়ে যায় যে ওর বয়ফ্রেন্ড ওকে কিভাবে ধোকা দিয়েছে। এই জন্য তো টয় ওর বয়ফ্রেন্ডকে ওর থেকে দূরে সরাতে থাকে, কিন্তু টয়ের বয়ফ্রেন্ড তো তাকে আবারও সিডিউস করার চেষ্টা করতে থাকে। আর সেই সময় নূরও এদিকে আসছিল। নিক তখন নূরকে আটকে টয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন নূর ওকে বলে যে আমি জানি না ও কোথায় আছে। আর এর সাথে সে নিককে এটাও বলে যে এখন থেকে তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো, কারণ আমি তোমার ভাবি, আর আমার থেকে একটু দূরে থাকারই তুমি চেষ্টা করো। এটি বলে নূর সেখান থেকে চলে যায়। নিক তো তখন টয়কে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখে ফেলে। নিক তখন টয়কে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, টয়ের এক্স বয়ফ্রেন্ডও তো তখন টয়ের পিছনে যেতে যায়, কিন্তু নিক ওকে আটকে বলে যে তুমি এখন থেকে আমার ভাইয়ের থেকে দূরে থাকো। কিন্তু ওই ছেলে তো ওর কোনো কথাই শুনছিল না। নিক তখন ওকে ধরে বলে যে তুমি যদি আমার ভাইয়ের থেকে দূরে থাকো তাহলে তুমি যা চাইবে আমি তোমার সমস্ত উইশই পূরণ করে দিব। এটি শুনে তো এবার ওই ছেলেটাও থেমে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে নূর এবং টয় তাদের রুমে আসে। এখানে নূর তো অনেক বেশি নার্ভাস ফিল করছিল। টয় তো তখন শাওয়ার নেওয়ার জন্য যেতে যাচ্ছিল, কিন্তু তারপরে সে থেমে নূরকে তাদের ওয়েডিং এ আসা তার এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে বলতে থাকে। আমি তো ওকে আমাদের বিয়েতে ডাকিনি, জানি না ও কেন এসেছিল। নূর তখন তার হাত দুটা ধরে বলে যে চিন্তা করো না, আমি সবকিছুই বুঝি। আর ওইদিকে আমরা নিককেও তার রুমে দেখতে পাই। তার তো মনটা কোনোভাবেই শান্ত হচ্ছিল না, এই জন্য সে ঘুমানোর জন্য স্লিপিং পিল খেয়ে নেয়। আর তারপরে সে নূরের ব্রেসলেটটি দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, এই জন্য সে শাওয়ার নিতে যায়, কিন্তু তখনও সে নূরের ব্যাপারে ভেবে অনেক বেশি কান্না করতে থাকে। আর ওইদিকে আমরা নূরকে দেখি, সে যখন চেঞ্জ করে রুমে আসে তখনই তো টয় নূরকে তার পাশে বসিয়ে নেয়। আর ওইদিকে নিক যখন তার রুম থেকে বাড়িয়ে টয়দের রুমের কাছে আসে তখনই সে রুমের ভেতর থেকে নূরের শব্দ শুনতে পায়, যেখানে নূর বলছিল যে আমার অনেক ব্যথা করছে, আস্তে করো। এই কথাটি শুনে তো নিক উল্টাপাল্টা চিন্তা ভাবনায় করতে থাকে, আর ওর অনেক বেশি রাগ হতে থাকে। তখনই সিঁড়ি দিয়ে চলার সময় তার পা পিছলে সে নিচে পড়ে যায়। সবার তো নিকের পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে যায়, আর তারা সবাই নিকের কাছে চলে আসে। নূর এবং টয় তো তখন ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর নিককে 1 সপ্তাহ রেস্ট এবং কিছু ওষুধ দিয়ে বাসায় চলে যাওয়ার জন্য বলে। কিন্তু নিক তো তখন তার মাথা ঘোরার অভিনয় করে হসপিটালে অ্যাডমিট হয়ে যায়।
ডক্টর টয় এবং নূরকে এসে জানায় যে আজকে আমাদের নাইট শিফটের নার্সেরা ছুটিতে আছে, তাই আপনাদের মাঝে কেউ যদি চায় তাহলে নিকের কাছে থাকতে পারে। এটি শুনে তো টয় তখন নিকের কাছে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে নূরকে বাসাতে পাঠিয়ে দেয়। এরপরে নিক তার ভাইকে বলে যে আমি তোমাদের রুমের মধ্যে থেকে নূরের চিল্লানোর আওয়াজ শুনেছিলাম। তখন টয় বলে যে আসলে আমি ওকে ফুট ম্যাসাজ দিচ্ছিলাম, কারণ ও সারাদিন হিলসে পড়েছিল। এটি শুনে নিক তো একটু অবাক হয়, কারণ ও তো অন্য কিছু মনে করছিল। টয় তখন ওকে বলে যে আমি জানি তুমি ছোটবেলা থেকে নূরকে একদমই পছন্দ করো না, কিন্তু তুমি যখনই ওর সাথে ঠিক মতন মিশবে তখনই তোমার ওকে ভালো লাগবে, কারণ নূর অনেক সুইট মেয়ে, আমি তোর অনেক ভালো মতন খেয়াল রাখবো। এটি শুনে তো নিকের অনেক খারাপ লাগতে থাকে। আরও টয়কে বলে যে তুমি নূরের উপরে পুরোপুরি ভরসা করো না। পরের দিন সকালবেলা আমরা দেখি যে টয় নিককে হসপিটাল থেকে রিলিজ করে বাসাতে নিয়ে যায়। তারপরে সে নূরকে বলে যে নিকের খেয়াল রাখতে, এরপরেই সে তার কাজে চলে যায়। নূর তো নিকের হাত ধরে তাকে বাসার মধ্যে নিয়ে আসে, কিন্তু নিক সাথে সাথে তার হাতটি ছাড়িয়ে নেয়। আর তারপরেই তো সে নূরকে বারবার বিরক্ত করার জন্য তার স্টিকটি বারবার নিচে ফেলে দিতে থাকে। নূরের তো এসব দেখে অনেক রাগ হয়, আর সে ওকে জিজ্ঞাসা করে যে তুমি সমস্ত কিছু কেন করছো। নিক বলে যে তুমি অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছো। এটা বলে সে অনেকগুলো টাকা উপরের দিকে ছুঁড়ে দেয়। নূর তো তখন নিচে পড়ে থাকা টাকাগুলো গুছিয়ে সমস্ত কিছু নিককে দেয়, আর সে নিককে বলে যে এটুকুই দিয়ে তুমি আমাকে কোনোদিনই কিনতে পারবে না। এটা শুনে তো নিকের অনেক রাগ হয়। এরপরে বিকালবেলায় টয় যখন তার অফিসে কাজ শেষ করে বাসায় আসে, তখন তো নূর নিকের ব্যাপারে সবকিছু ওকে বলে, আর এটাও বলে যে আমার মনে হয় নিক আমাকে একটু পছন্দ করে না। টয় তখন নিকের এক্স গার্লফ্রেন্ডের ব্যাপারে ওকে বলতে থাকে যে নিক তার এক্স গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসতো, কারণ ওদের দুজনের 7 বছরের রিলেশনশিপ ছিল। কিন্তু ওই মেয়েটা অন্য একটি ছেলের জন্য নিককে ছেড়ে দিয়েছিল, আর তারপর থেকে নিকের মনটা অনেক খারাপ ভাবে ভেঙে যায়। এটা শোনার পরে তো নূরের নিকের জন্য অনেক খারাপ লাগতে থাকে, কারণ সেও তো নিককে ভুল বুঝেছিল। সেই সময় আমরা দেখি যে নিকও বাইরে থেকে ওদের দুজনের সমস্ত কথাই শুনছিল। এরপরে আমরা দেখি যে কিছুক্ষণ পরে নূর নিককে সাথে করে তার রুম পর্যন্ত রাখতে আসে। এখানে আসার পরে নূর নিককে শুধুমাত্র এটুকুই বলে যে তোমার ফ্যামিলির আমার উপরে অনেক বেশি ঋণ রয়েছে, তাই আমি যতটুকু পারবো তোমার ফ্যামিলির জন্য ততটুকু করারই চেষ্টা করব। নূরের সেখান থেকে চলে যাওয়ার আগে নিক আগে যে ব্রেসলেটটি নূরের জন্য কিনেছিল সেটি আবারও সে নূরকে দিয়ে দেয়। নূর তো তখন সে ব্রেসলেটটি নিয়ে অনেক ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় দুই ভাই মিলে একে অপরের সাথে বসে কথাবার্তা বলছিল। টয় এখানে নিককে জানায় যে আমি হসপিটাল থেকে সমস্ত কিছু জেনে নিয়েছি, আর আমি নূরকেও প্রমিস করেছি যে আমাদের বেবির সমস্ত প্রসেস আমরা হসপিটাল থেকে কমপ্লিট করব। এটি শুনে তো নিক অনেক খুশি হয়, আর টয়কে জিজ্ঞাসা করে যে এর মানে কি তোমাদের দুজনের মাঝে কিছুই হয়নি এখন পর্যন্ত। টয় তো তখন তাকে ক্লিয়ারলি মানা করে দেয়। এটি শুনে তো নিক অনেকটা রিল্যাক্স ফিল করতে থাকে। পরের দিন সকালবেলা আমরা দেখি যে নূরের কাছে হসপিটাল থেকে একটি ফোন আসে, আর সে জানতে পারে যে তার মা অনেক অসুস্থ। এই জন্য নূর তাড়াহুড়া করে তার মাকে দেখতে যাওয়ার জন্য বের হয়। সেই সময় নিক তার গাড়ি নিয়ে বাইরে যাচ্ছিল, আর সে যখন নূরকে দেখে তখন সে তাকে বলে যে তুমি চাইলে আমি তোমাকে রেখে আসতে পারি। ফার্স্টে তো নূর ওকে মানা করে, কিন্তু যখন সে দেখে যে ও লেট হয়ে যাচ্ছে তখন সে নিকের সাথে চলে যায়। রাস্তার মধ্যে নিক খেয়াল করে যে কেউ একটা ওদের পিছু করছে। নিক তো তখন বুঝে যায় যে এটা হয়তো তার আন্টির পাঠানো লোক। নিক তো তখন ফার্স্ট ড্রাইভ করে আগে বেরিয়ে যায়। পরবর্তী সিনে আমরা নূর এবং টয়কে হসপিটালে দেখতে পাই, যেখানে ওরা দুজনে ওদের চেক আপ করতে এসেছিল। যেখানে ডক্টর নূরকে বলে যে তুমি তো একদম ঠিক আছো, তবে টয়কে 6 মান্থের জন্য মেডিসিন নিতে হবে, কারণ ওর হরমোনগুলো ইকুয়ালি ব্যালেন্স নেই। এই ব্যাপারটা যখন টয়ের মা জানতে পারে তখন সে নূরকে বলে যে আমরা কোনোভাবেই 6 মাসের অপেক্ষা করতে পারবো না, এই জন্য তোমাকে ন্যাচারালি টয়ের সাথে ইন্টিমেট হয়ে বেবির জন্ম দিতে হবে। ওনাদের এই সমস্ত কথা নিকো শুনে ফেলে, আর ওর মনটা তো আবারও ভেঙে যায়। ওর মনটা তো অনেক খারাপ হয়ে যায়, কারণ নূর তার মাকে বলেছিল যে ঠিক আছে আমি আমার দিক থেকে পুরোটাই চেষ্টা করব। নিকের মন এতটাই বেশি খারাপ হয়ে যায় যে সে বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে এবং অনেক কান্নাও করতে থাকে। অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে তো নিকের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এজন্য নিকের ফ্রেন্ডরা তাকে বাসা পর্যন্ত রাখতে আসে, তবে বাসায় সামনে এসেই তো নিক অনেক বেশি হাঙ্গামা করতে থাকে। এজন্য নিকের ফ্রেন্ডরা তখন বারবার টয়কে ফোন দিতে থাকে, তবে টয় তো এদিকে ঘুমাচ্ছিল।
তবে নূরের ঘুম তো ভেঙে যায়, আর সে যখন সাউন্ড পেয়ে নিচে আসে তখন তো নিক নূরকে দেখা মাত্র তার ফ্রেন্ডদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। নূর তখন নিককে একাই ভিতরে নিয়ে যেতে থাকে, তবে সে একা তোকে হ্যান্ডেল করতে পারছিল না, এই জন্য ওরা দুজনই নিচে পড়ে যায়। নূর তো তখন নিককে ওইভাবে ফেলে রেখে চলে যাচ্ছিল, কিন্তু নিক তো আবারও নূরকে নিজের কাছে টেনে নিয়ে বলে যে যখন তুমি আমার লাইফে এসেছিলে তখন আমি অনেক বেশি খুশি ছিলাম। এটি শোনার পরে তো নূর তখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আর ওইদিকে রুমে টয় যখন তার পাশে নূরকে দেখে না তখন তো সে উঠে নূরকে খুঁজতে থাকে। নূর যখন টয়ের আওয়াজ পায় তখন তো সে জোরে চিল্লিয়ে টয়কে নিচে আসার জন্য বলে। টয় যখন নিচে এসে নিকের এই অবস্থা দেখে তখন তো সেও নূরের সাথে মিলে নিককে তার রুম পর্যন্ত রাখতে আসে। পরের দিন সকালবেলায় দুই ভাই মিলে পার্কে জগিং করতে বের হয়েছিল। তখনই পার্কে একটি কাপলকে দেখে টয় নিককে বলে যে কিছু মানুষের জন্য একসাথে থাকা কতটা সহজ, তাই না? নিক তখন বলে যে ভাই তুমি একদমই চিন্তা করো না। আর তোমার কি মনে আছে আমি তোমাকে একদিন একটা কথা বলেছিলাম যে তোমার লাইফে এমন একটি মেয়ে আসবে যে তোমার পুরো লাইফটা চেঞ্জ করে দিবে, আর আমার মনে হয় সে মেয়েটার কেউ না বরং নূর। টয় তখন ওকে এটা বলে চলে যায় যে হয়তো তুমি ঠিকই বলছো। আর অন্যদিকে টয়ের মাকে আন্টি ফোন দিয়ে ওয়ার্ডের প্রেগনেন্সি নিউজটি জানায়। এটি শুনে মা তো পুরো অবাক হয়ে যায়। এই জন্য সে লাঞ্চ টেবিলে গিয়ে টয় এবং নূরকে তাড়াতাড়ি ইন্টিমেট হয়ে একটি বংশধর জন্ম দেওয়ার জন্য বলে। আর সে এটাও বলে যে তোমার কাজিনের ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গিয়েছে, এজন্য তোমাদের আর দেরি করা চলবে না। এটি শুনে তো টয়ও অনেক শকড হয়ে যায়। রাতের বেলা আমরা দেখি যে নূর একটি হট নাইট ড্রেস পরে টয়ের জন্য রুমে এসে অপেক্ষা করতে থাকে। আর সেই সময় নিকও ওদের রুমে আসে। আর সে যখন নূরকে এরকম ড্রেস পরে থাকতে দেখে তখন তো সে নূরের উপরে অনেক রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। নিককে টয়ের রুম থেকে এভাবে বেরিয়ে যেতে তার মা দেখে ফেলে। এরপরে টয়ের রুমে এসে যখন নূরকে এরকম ড্রেস পরে দেখে তখন সে ওকে জিজ্ঞাসা করে যে তোমাকে কি এমনটা করতে মা বলেছে? তখন তো নূর কান্না করতে থাকে। টয় তখন ওকে জড়িয়ে ধরে বলে যে তুমি চিন্তা করো না, আমি নিজে মায়ের সাথে কথা বলবো। পরের দিন সকালবেলায় নূর এবং টয় একে অপরকে দেখে স্মাইল করছিল। এরপরে যখনই নূর পিছনে ঘুরতে যায় তখনই কিছু পিনের বক্স ওর গায়ের উপরে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু সেই সময় সেখানে নিক পৌঁছে যায় এবং সে নূরকে নিজের কাছে টেনে নিয়ে ওকে বাঁচিয়ে নেয়। টয় তখন ওদের দুজনের কাছে এসে জিজ্ঞাসা করে যে ওরা দুজনে ঠিক আছে কিনা। পরবর্তী সিনে আমরা নিককে সুইমিং পুল থেকে উঠে আসতে দেখি। সেই সময় নিকের কাছে টয়ের মেসেজ আসে মিটিং এ যাওয়ার জন্য। আর ওইদিকে নূর তো কিচেনে টয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছিল। সেই সময় নিক সেখানে আসে এবং সে যখন নূরকে একটি ব্রেকফাস্টের প্লেট তৈরি করতে দেখে তখন সে জিজ্ঞাসা করে যে এই প্লেটটি তুমি কার জন্য বানিয়েছো। যখন নূর ওকে বলে যে এটা আমার হাজবেন্ডের জন্য বানিয়েছি তখন তো নিক অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এই জন্য নিক নূরের থেকে প্লেটটি ছিনিয়ে নিতে থাকে, তবে নূরকে বাধা দেয়। সেই সময় সেখানে টয় চলে আসে আর সে নিককে বলে যে তুমি আমার ওয়াইফের হাতের বানানো নাস্তা এভাবে কেড়ে নিতে পারো না। এটা বলে সে নূরের থেকে প্লেটটি নিয়ে খেতে বসে, কিন্তু সেই সময় টয়ের কাছে অফিস থেকে ফোন আসে, তাই সে নাস্তাটা ওখানে রেখে অফিসে চলে যায়। নিক তখন আবারও ওই প্লেটটি নিতে যায়, তবে নূর তো ওর থেকে প্লেটটি নিয়ে নেয়। নিক তো তখন নূরকে জেলাস ফিল করানোর জন্য বলতে থাকে যে আমি আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। নূর বলে যে তোমার যা ইচ্ছা হয় করো, যেখানে ইচ্ছা হয় যাও, এতে আমার কোনো যায় আসে না। আড়াল থেকে তো এই সমস্ত কিছু মা দেখে ফেলে এবং শুনে ফেলে, আর সে বুঝতে পেরে যায় যে নিশ্চয় ওদের দুজনের মাঝে কিছু তো একটা চলছে। পরবর্তী সিনে আমরা দেখি যে টয় এবং নিক তার ক্লায়েন্ট ম্যারিস এবং তার বাবার সাথে একটি মিটিং এ যায়, যেখানে সব লোক তো একে অপরের সাথে দেখা হয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। মিটিং যখনই শুরু হয় তখনই তো সবকিছু অনেক ভালো মতনই যাচ্ছিল। মিটিং শেষ হয়ে যাওয়ার পরে তো ম্যারিসের বাবা তখন ম্যারিসের বাবার ফ্রেন্ডদের সাথে সেখান থেকে চলে যায় এবং ম্যারিসকে টয় এবং নিকের দায়িত্বে রেখে যায়। ম্যারিস তো ওর বাবা চলে যাওয়ার পরে নিককে বলে যে তুমি আমাকে আমার রুম পর্যন্ত রেখে আসো। নিক তখন টয়ের দিকে তাকায় আর টয়ের ইশারা করাতে তো নিকও তখন রাজি হয়ে যায়। এরপরে ম্যারিস এবং নিক লিফটের দিকে যাচ্ছিল, যেখানে ম্যারিস নিকের হাত ধরেছিল। নিক লিফটের মধ্যে ম্যারিসের জিনিসপত্রগুলো রেখে দিয়ে 17 ফ্লোরে চেপে লিফট থেকে বেরিয়ে আসে। এটি দেখে ম্যারিস তো একটু অবাক হয়ে যায়, এজন্য সে ইচ্ছে করে তার একটি বোতল লিফট থেকে বাইরে ফেলে দেয়। তারপরে সে নিজের রুমে এসে ক্যান্ডেল জ্বালাতে থাকে আর সে গ্লাসে ওয়াইন ঢেলে নিকের জন্য তার রুমে অপেক্ষা করতে থাকে। কিন্তু যখনই ম্যারিসের রুমে নক হয় আর সে যখন তার রুমের দরজাটি খুলে তখনই তো সে একদম অবাক হয়ে যায়, কারণ এখানে তো নিকের বদলে অন্য একজন লোক ছিল। এই লোকটি তখন ম্যারিসকে বলে যে আপনার ফ্রেন্ড আমাকে এই বোতলটা আপনাকে দেওয়ার জন্য বলেছে। এটি বলে লোকটি সেখান থেকে চলে যায়।
পরের দিন সকালবেলায় আমরা দেখি যে নূর হলে বসে নিকের জন্য অপেক্ষা করছিল, কারণ নিক আজকে নূরকে তার প্যারেন্টসদের সাথে দেখা করতে নিয়ে যাবে। রাস্তার মধ্যে আমরা দেখতে পাই যে নূর নিককে কিছু একটা খাওয়ার জন্য দেয়, কারণ লাস্ট নাইটে নিকের শরীর অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। নূরে তার প্রতি এত কেয়ার দেখে তো নিকের কাছে অনেক ভালো লাগে। কিছুক্ষণের মধ্যে নিকের কাছে ম্যারিসের ফোন আসে। এখানে ম্যারিস নিককে বলে যে রাতে তুমি আমার সাথে দেখা করতে আসো, কিন্তু নিক তো ওকে মুখের উপরে মানা করে দেয় আর ওকে বলে যে আমাদের মিটিং তো সানডেতে, তাহলে তুমি আজকে আমার সাথে কেন দেখা করতে চাচ্ছ। কিন্তু তখনই নিকের নজর পাশে থাকা নূরের দিকে পড়ে। নূর তো তার চোখ বন্ধ করেছিল, তবে তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি জেলাস ফিল করছে। এটি দেখে তো নিক আরো বেশি ওকে জেলাস ফিল করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু নূর তো রেগে গিয়ে নিকের উপরে চিল্লাতে থাকে, যার কারণে নিক মাঝ রাস্তাতে গাড়ি থামিয়ে দেয়। আর তারপরে নিক গাড়ি থেকে নেমে বাইরে আসে। নূর তখন ওর কাছে এসে জিজ্ঞাসা করে যে তোমার প্রবলেমটা কি। নিক তখন বলে যে আমি আমার লাইফে যা যা চেয়েছি কখনোই সেটা পাইনি, যেমনটা তুমি। নূর তখন বলে যে এখন তোমার আমাকে ভুলে যাওয়া উচিত এবং ম্যারিসের সাথে আবারও তোমার নতুন ভাবে জীবনটা শুরু করা উচিত। নিক তো তখন ওকে সরাসরি মানা করিয়ে দিয়ে বলে যে এটা কখনোই সম্ভব না। এইটি শোনা মাত্রই তো নূর সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু নিক যখন তার হাত ধরে তাকে আটকায় তখনই তাদের দুজনের মাঝে ঝামেলা শুরু হয়ে যায়। আর তাদের ঝামেলার এক পর্যায়ে তো নূর নিককে ধাক্কা দেয়, যার ফলে তো নিক নিচে পড়ে যায়। এই কারণে তো নিক তার পায়ে আঘাত পায়। আর নিকের এই কষ্ট দেখে তো নূরের কাছে অনেক খারাপ লাগে, কিন্তু এরপরে সে অন্য একটি গাড়ি থেকে লিফট চেয়ে সে গাড়িতে চড়ে সেখান থেকে চলে যায়। কিন্তু নিকও তো এত সহজে হাল ছেড়ে দিত না, তাই সে তার গাড়িটি নিয়ে ওই গাড়ির পিছু করতে থাকে। আর তারপরে সে ওই গাড়িটির সামনে গিয়ে নিজের গাড়িটি থামায়, যার ফলে ওই গাড়িটিও থেমে যায়। আর তারপরে সে নূরের কাছে গিয়ে তাকে গাড়ি থেকে নামতে বলে। নূরও তখন রেখে গিয়ে গাড়ি থেকে নেমে পড়ে এবং সে সোজা বিচের দিকে যেতে থাকে। নূরও তখন ওর পিছনে যায় এবং ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমার মনের মধ্যে আসলে কি চলছে সেটা আমাকে বলো। নূর বলে যে আমার মনটা এখন পুরোপুরি খালি হয়ে গিয়েছে, এর মধ্যে এখন কিছুই নেই, আর তাই এটাই তোমার জন্য ভালো হবে যে তুমি ম্যারিসের সাথে মুভ অন করে যাও। এসব কিছু শুনে তো নিক তখন নূরকে কিস করে নেয়। নূর তখন নিককে তার কাছ থেকে সরিয়ে ওকে একটি চড় মেরে দেয়, কিন্তু এরপরেও তো নিক থামে না, সে নূরকে জোর করে কিস করতে থাকে। নূর তো তখন আরো একটি থাপ্পড় নিককে মেরে দেয় আর ওকে এটাও বলে যে তুমি আমাকে ভুলে যাও, আমি তোমার সম্পর্কে ভাবি হই, মানে তোমার ভাইয়ের ওয়াইফ, তাই এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে যে তুমি আমাকে ভুলে যাও। নিক তো তখন নূরকে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে যে আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো, তুমি যখন আমার ভাইয়ের সাথে থাকো তখন আমার একদমই ভালো লাগে না, তুমি আমার ভাইয়ের ওয়াইফ আর আমি এটা জানি যে আমার ভাই সারা জীবন তোমার খেয়াল রাখবে। এটি শুনে তো নূরও অনেক ইমোশনাল হয়ে যায়। নিক তখন নূরের চোখের পানিগুলো মুছে দেয়, তারপর লাস্ট বারের মতন তারা দুজনেই একে অপরকে কিস করতে থাকে। এরই সাথে এই গল্পটির ফার্স্ট পার্ট এখানেই শেষ হয়ে যায়। এরপরে আমরা দেখি যে ওরা দুজনে যখন বাসাতে পৌঁছায় তখন দেখে যে ম্যারিস এসেছে। আসলে নিকের মাই ম্যারিসকে ডেকেছিল, কারণ সে নিক এবং নূরের রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিল। মা এখানে ম্যারিসকে বলে যে দাদির বার্থডেতে সে যেন তাদের সাথেই যায়। পরবর্তী সিনে আমরা নূরকে দাদির বার্থডে প্রেজেন্ট হিসাবে তারই একটি পেন্টিং আঁকতে দেখি, যেখানে সে পেন্টিং করতে করতে তো অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, এজন্য সে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে নিক তো আড়াল থেকে অনেকক্ষণ ধরে নূরকে দেখে যাচ্ছিল, তাই নূর যখন ঘুমিয়ে পড়ে তখন নিক আস্তে আস্তে তার কাছে আসে। তারপরে সে নূরের বানানো পেন্টিংটিকে দেখতে থাকে। এরপরে তো নিক নূরের কাছে গিয়ে তার হাতটিও টাচ করতে যায়, কিন্তু তখনই সে থেমে যায়। তারপরে সে নূরের একটি ছবি ক্লিক করে। সেই সময় নূরের ঘুম ভেঙে যায়। নিক তখন নূরকে এটা বলে চলে যেতে থাকে যে আমার মনে হয় তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছো, তাই এখন তোমার রুমে গিয়ে রেস্ট করা উচিত। এটা বলে সে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা নিককে দেখি সে তো নূরের কথাগুলো মাথায় রেখে আবারও ম্যারিসের সাথে রিলেশনশিপ করার ব্যাপারে ভাবতে থাকে, কিন্তু এটি তো তার দ্বারা কোনোভাবে হচ্ছিল না। এরপরে সিন শিফট হয় আর আমরা নূরকে দাদির জন্য কেক বানাতে দেখি।
সেই সময় সেখানে নিক চলে আসে এবং সে তো নূরকে হেল্প করতে যায়, কিন্তু নূর তাকে বলে যে তুমি যাও ম্যারিসকে নিয়ে আসো, আমার হেল্পের কোনো প্রয়োজন নেই। তখনই সেখানে নূরের মাও চলে আসে আর সে নিককে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে মা নূরকে বলে যে বাচ্চার জন্য আর বেশি ওয়েট করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, তাই তুমি নিকের বদলে টয়ের দিকে বেশি মনোযোগী হও। এরপরে সবাই মিলে গিফটস এবং কেক নিয়ে দাদির বাসাতে চলে যায়, যেখানে নিক ম্যারিসকে সাথে করে আসে এবং সে তো এখানে ম্যারিসের হাতটি অনেক শক্ত করেই ধরেছিল। এটি দেখে তো নূরের কাছে একদমই ভালো লাগছিল না, কিন্তু এরপরও তাকে জোর করে হাসতে হচ্ছিল। আর এদিকে নিকের নজর যখন নূরের উপরে গিয়ে পড়ে তখন তো সে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে, কারণ নূরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপরে ওরা সবাই মিলে দাদিকে গিফটস দেয়, যেটি তো দাদির কাছে অনেক পছন্দ হয়। তখনই সেখানে আন্টি চ্যানকে সাথে করে চলে আসে আর তারপরে সে দাদিকে প্রেগনেন্সির ব্যাপারে বলতে থাকে, যেটি শুনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এসব কিছু দেখে তো নিক এবং নূরের মা রাগান্বিত চোখে টয় এবং নূরের দিকে দেখতে থাকে। এরপরে যখন পার্টি শুরু হয় তখন ম্যারিস নূরকে একা বসে থাকতে দেখে, যার কারণে তো সে নূরের কাছে যায় তার সাথে কথা বলতে। ম্যারিস এসে ওকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি এবং টয় ডেটিং করা কবে থেকে শুরু করেছিলে, আর নিকের লাইফে কি এখন কোনো মেয়ে রয়েছে? নূর তখন বলতে থাকে যে টয় আর আমি তো ছোটবেলা থেকে ফ্রেন্ড, আর নিকের ব্যাপারে আমি খুব একটা জানি না। এরপরে রাতের বেলায় যখন পার্টি শুরু হয় তখন চ্যান সবার সামনে এসে এলইডি টিভিতে একটি ভিডিও প্লে করে দেয়, যে ভিডিওতে দেখানো হচ্ছিল যে নূরের যে সৎ বাবা সে নেশাগ্রস্ত অবস্থায় বলতে থাকে যে নূর টয়কে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে এবং টয় নূরকে বাচ্চার জন্য বিয়ে করেছে। এই ভিডিওটা দেখার পরে দাদি তো অনেক বেশি রেগে যায় এবং সে সবাইকে সেখানে ডাকতে থাকে। আর এদিকে মা তো অনেক রাগান্বিত চোখে নূরকে দেখতে থাকে। নূর তো তখন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। টয় তেমন একটা রিয়াক্ট না করলেও নিক তো অনেক বেশি রিয়াক্ট করতে থাকে আর সে চ্যানের উপরে অনেক বেশি রাগও দেখাতে থাকে। আর এটি দেখে তো ম্যারিসের মনের মধ্যে একটু সন্দেহ হয় যে নিক এবং নূরের মাঝে আসলে সম্পর্কটা কি। এরপরে আমরা দেখি যে টয় নূরকে সাথে করে দাদির কাছে আসে এবং সে দাদিকে সমস্ত কিছু বলে তার থেকে ক্ষমাও চায়, কিন্তু তখনই তো চ্যান উঠে সবার সামনে ওদেরকে অনেক ইনসাল্ট করতে থাকে। এমনকি সে নূরকেও অনেক উল্টাপাল্টা কথা শোনাতে থাকে যে ওরা দুজনে তো শুধুমাত্র বাচ্চার জন্য বিয়ে করেছে, তাহলে নূর এখন পর্যন্ত কোনো বাচ্চা হওয়ার সংবাদ কেন শোনাতে পারলো না, তার মানে কি নূরের কোনোদিন বাচ্চাই হবে না? এই কথাগুলো শোনা মাত্রই তো নিক ভীষণ রেগে যায় আর সে চ্যানকে ওয়ার্নিং দিয়ে বলতে থাকে যে তুমি তোমার লিমিট ক্রস করো না, কারণ তুমি নিজেও অফিসে খুব একটা ইম্পর্টেন্ট কাজ করো না। কিন্তু এসব কিছুর পরেও তো চ্যান দাদির সামনে শুধুমাত্র নূর এবং টয়কে ইনসাল্ট করতে থাকে। দাদি তখন তাকে শান্ত করে বলে যে আমি তোমাকে আগে থেকে অনেক সুযোগ দিয়ে রেখেছি, এবার আমি টয়কেও এটি সুযোগ দিতে চাই, আর এর সাথে আমি টয়ের ভুলগুলোর জন্য ওকে ক্ষমা করে দিচ্ছি। চ্যান তো তখন রাগ করে বাইরে চলে আসে। নিক তখন চ্যানের কাছে আসে এবং চ্যান এতক্ষণ ধরে নূরকে যে কথাগুলো শুনিয়েছে তার জন্য সে চ্যানকে বলে যে তুমি নূরের কাছে গিয়ে ক্ষমা চাও, কিন্তু চ্যান তো উল্টো নূরের ব্যাপারে উল্টাপাল্টা কথা আরো বলতে থাকে। এটি শোনার পরে তো নিক তখন ওকে মারতে থাকে আর দুজনের মাঝে ফাইট শুরু হয়ে যায়। এখানেই নিক ওকে বলে যে আমি নূরের ব্যাপারে কোনো উল্টাপাল্টা কথা সহ্য করতে পারবো না। আর এই ব্যাপারগুলো তো ম্যারিস লক্ষ্য করে এবং সে নিকের কথাগুলো শুনে ব্যাপারটা বুঝতে পারে যে নিশ্চয়ই ওদের দুজনের মাঝে কিছু একটা চলছে। সেই সময় সেখানে নিকের কিছু ফ্রেন্ড আসে এবং তারা চ্যানেল থেকে নিককে দূরে সরিয়ে নিয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে আন্টি তো উপরে এসে সোজা মাকে মারতে থাকে আর বলতে থাকে যে সমস্ত কিছু তোমার জন্যই হয়েছে। মাও তো থেমে থাকে না, সেও আন্টিকে মারতেই থাকে, যার ফলে তো ওনাদের দুজনের মাঝে তুমুল আকারে ফাইট শুরু হয়ে যায়। ওনাদের সাউন্ড পেয়ে যখন ওয়ার্ডি আসে আর ওদেরকে এভাবে ফাইট করতে দেখে তখন সেও তো ওনাদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। তখনই সেখানে নূরও চলে আসে আর ওইদিকে ওনাদের দুজনের ঝগড়া থামাতে গিয়ে তো আন্টি থেকে ওয়ার্ডি ধাক্কা লেগে যায় আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। ওরা তিনজন মিলে যখন ওয়ার্ডির কাছে যায় তখন তারা দেখে যে ওর তো অনেক বেশি ব্লিডিং শুরু হয়ে গিয়েছে। তখন সবাই মিলে ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটালে আসার পরে ডক্টর চেক আপ করে সবাইকে জানায় যে ওয়ার্ডের মিস
মিসক্যারেজ হয়ে গিয়েছে। এই নিউজটি শোনার পরে তো আন্টি এবং চ্যান পুরো পাগলের মতন হয়ে যায়। তখনই নূর তার ফ্যামিলিকে নিয়ে সেখানে চলে আসে। আন্টি তো মাকে দেখা মাত্র তার সাথে আবারও ঝগড়া করতে শুরু করে দেয় আর তাকে ব্লেম করে বলতে থাকে যে এই সমস্ত কিছু তোমার কারণে হয়েছে। নূর তখন বলে যে এই অ্যাক্সিডেন্টের পিছনে না আপনার কোনো হাত রয়েছে না আমাদের। চ্যান তো তখন নূরকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে, যার ফলে তো নিক রেগে গিয়ে আবারও চ্যানের সাথে ঝগড়া শুরু হয়ে যায়। টয় তখন কোনো রকম ওদের দুজনকে সামলায়। আর ওইদিকে ওয়ার্ডে যখন জ্ঞান ফিরে তখন তো তার বাচ্চা মিসক্যারেজ হওয়ার পিছনে পুরো দোষটা চ্যান এবং আন্টির উপরে দিতে থাকে। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে ম্যারিস নূরের সাথে দেখা করতে আসে। আর সে নূরকে বলতে থাকে যে তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে নিকের ব্যাপারে। আমি এই ব্যাপারটা জানতে পেরেছি যে নিক যে মেয়েটিকে পছন্দ করে সেটি আর কেউ না বরং তুমি। কিন্তু এই ব্যাপারে যখন টয় জানতে পারবে তখন কি হবে? তুমি তো দেখছি অনেক চালাক মেয়ে, একসাথে তুমি দুটা ভাইকে সামলাচ্ছ। নূর তখন ওকে বোঝাতে থাকে যে তুমি যেমনটা ভাবছো তেমনটা আসলে কিছুই না, কারণ বিয়ের পরে এখন সমস্ত কিছু আমাদের মাঝে শেষ হয়ে গিয়েছে। নূরের সমস্ত কথা শোনার পরেও তো ম্যারিস ওকে ভয় দেখাতে থাকে যে সে টয়কে গিয়ে সমস্ত সত্যটা বলে দিবে। এরপরে তো ওদের দুজনের মাঝে একটি ডিল হয় যে ম্যারিস টয়কে কিছুই বলবে না যদি নূর নিকের লাইফ থেকে সারা জীবনের জন্য চলে যায়। পরবর্তী সিনে আমাদের টয়ের বয়ফ্রেন্ড মানে রানকে দেখানো হয়। সে তো অনেক বড় একজন সুপারস্টার হয়ে তার ম্যানেজারের সাথে টয়ের কোম্পানিতে একটি মিটিং এর জন্য আসে। রানকে এখানে দেখে তো টয় পুরো শকড হয়ে যায়। এরপরে ওদের মাঝে একটি অ্যাগ্রিমেন্ট সাইন হয়। অ্যাগ্রিমেন্ট সাইন হওয়ার পরই তো রান টয়কে নানা ধরনের কোয়েশ্চেন করতে থাকে। টয় তখন তাকে বলে যে তোমার যদি আমার ব্যাপারে কিছু জানা থাকে তাহলে তুমি আমার সেক্রেটারিকে জিজ্ঞাসা করতে পারো। এরপরে তো সবাই মিলে ফটো ক্লিক করতে থাকে যেখানে রান তো টয়ের হাতকে টাচ করতে থাকে। মিটিং শেষে রান টয়কে মেসেজ করে, তবে টয় তো তার কোনো মেসেজের রিপ্লাই করে না। রাতের বেলায় নূর টয়ের কাছে এসে বলে যে চলো ম্যারিস এবং নিকের সাথে করে আমরা কোথাও বাইরে থেকে ঘুরে আসি, যাতে করে ওদের দুজনের মাঝে রিলেশনশিপটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এটি শোনার পরে তো টয় পরের দিনই সবাইকে সাথে করে তাদের পুরাতন ফার্ম হাউসে আসে। এখানে আসার পরে সে নূরকে পুরো বাড়িটিকে ঘুরিয়ে দেখাতে থাকে। এখানে আসার পরে তো ম্যারিস নিকের ক্লোজ হওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু নিক তো তাকে একদমই পাত্তা দিচ্ছিল না। এরপরে নিক তার ফ্রেন্ডদেরকে সাথে করে পুলে গিয়ে এনজয় করতে থাকে আর টয় ওদের সবাইকে একসাথে দেখে খুশি হচ্ছিল। সেই সময় ম্যারিস একটি হট ড্রেস পরে পুলের মধ্যে আসে আর সে নূরের সামনে নিকের ক্লোজে এসে তাকে কিস করতে থাকে। আর এই সমস্ত কিছু দেখে তো নূরের অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু তার কাছে তো বলার মতো আর কিছু নাই। এরপরে সবাই মিলে লাঞ্চ করতে বসে, কিন্তু তখনই নূর যখন স্টিকে থেকে খাবার সার্ভ করতে যায় তখনই সেখানে আগুন ধরে যায়। এটি দেখে তো নিক এবং টয় দৌড়ে ওর কাছে চলে আসে। নিকের তো নূরের জন্য অনেক বেশি টেনশন হচ্ছিল। নিকের ডক্টর ফ্রেন্ড তো তখন তাড়াতাড়ি তাকে মার্কেটে গিয়ে ওষুধ নিয়ে আসার জন্য বলে। আর এই সমস্ত কিছু দেখে তো ম্যারিসের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল আর ওর এই সমস্ত কিছু দেখতে একদমই ভালো লাগছিল না। তাই সে নূরকে যখন একা পায় তখন সে ওর কাছে এসে বলে যে কি ব্যাপার, তোমার নাটক তো খুব ভালোই চলছে। নূর তোকে এটা বলে চলে যাচ্ছিল যে সমস্ত কিছু নাটক না বরং একটি অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু ম্যারিস তো নূরের পিছন থেকে চুলি টেনে ধরে আর সে নূরকে বলতে থাকে যে এটিও তো একটি অ্যাক্সিডেন্টই ছিল, কিন্তু এখন তো তুমি চিৎকার করে উঠলে না। এগুলো শুনে তো নূরেরও অনেক বেশি রাগ হতে থাকে। ম্যারিস তখন তাকে এটি বলে চলে যেতে থাকে যে তুমি যদি তোমার এইসব নাটক করা বন্ধ না করো তাহলে আমি টয়ের কাছে গিয়ে সমস্ত সত্যটা বলে দিব। সেই সময় সেখানে নিক চলে আসে আর সে নূরকে মেডিসিনগুলো দিয়ে বলে যে তোমার হাত এখন ঠিক আছে তো। নূর তখন ওর থেকে মেডিসিনগুলো নিয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু নিক তো নূরের চোখ দুটো দেখে বুঝে যায় যে এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। নূর তার রুমে আসার পরে তো অনেক জোরে জোরে কান্না করতে থাকে। তখনই তার কাছে নিক আসে। নূর তখন নিককে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু নিক তোর কোনো কথা না শুনে ওকে জড়িয়ে ধরে আর ওকে বলতে থাকে যে কি হয়েছে তোমার, সবকিছু ঠিক আছে তো। নূরও তো তখন নিজেকে আর আটকে রাখতে পারে না, সেও তখন নিককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে ওরা দুজন মিলে একটি জায়গাতে বসে পড়ে, কিন্তু তখনই ওরা টয়ের সাউন্ড পায়, যার কারণে নিক তো তাড়াতাড়ি উঠে সেখান থেকে চলে যায়।
নূর যখনই তার রুমে দরজাটি গিয়ে খুলে তখনই তো টয় তাকে তার হাতের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর এদিকে ম্যারিস তো দেখে ফেলে যে নিক নূরের রুম থেকে বের হচ্ছে। আর এই সমস্ত কিছু দেখে তো ম্যারিস আরো বেশি রেগে যায়, যার কারণে পরের দিন সে নূরের কাছে এসে তাকে অনেক উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। এমনকি সে নূরকে একটি চড়ও মেরে দেয়। আর এতে তো নূরও অনেক বেশি রেগে যায়, তাই সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেও ম্যারিসকে চড় মেরে দেয়। তাদের দুজনের মাঝে তো তখন তুমুল আকারে ফাইট শুরু হয়ে যায়, আর তারা দুজনই একে অপরকে প্রচুর মারতে থাকে। সেই সময় নিক ও তার ফ্রেন্ডদের সাথে করে সেখানে চলে আসে এবং সে তো ম্যারিসকে আটকাতে থাকে। ম্যারিস তখন নিককে বলে যে আমি এই ব্যাপারটা জানতে পেরে গিয়েছি যে নুরি সেই মেয়ে যাকে তুমি পছন্দ করতে। নিক যখন তাকে না বলে তখন ম্যারিস তো নিককেও একটি চড় মেরে দেয়। নিক তো তখন ম্যারিসকে ওর সাথে করে রুমে নিয়ে যায়, কিন্তু ম্যারিস এত বেশি রেগে গিয়েছিল যে সে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। নিকও তখন তাকে আর বাধা দেয় না। ম্যারিস বাহিরে আসার পরে ওর সাথে টয়ের দেখা হয়। টয় তখন ওকে জিজ্ঞাসা করে যে তুমি এবং নিকি কোথাও যাচ্ছ নাকি। ম্যারিস তো তখন সমস্ত সত্যটা টয়কে বলতে থাকে যে তোমার ভাই এবং তোমার বউ মিলে তোমাকে বোকা বানাচ্ছে, কেননা তোমাদের বিয়ের আগে ওরা দুজনে একে অপরকে ডেট করতো। এগুলো বলার পরেই তো ম্যারিস সেখান থেকে চলে যায় এবং তার সাথে ওদের ফ্রেন্ডরাও সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখি যে ওরা তিনজন মিলে সাইকেলিং করতে যায়, যেখানে নূর এবং নিক তো টয়কে ছেড়ে অনেক আগে বেরিয়ে যায়। কিছুতে যাওয়ার পরে যখন নিক ব্যাপারটা খেয়াল করে তখন সে টয়কে ফোন দিতে যায়, কিন্তু তখনই সে টয়ের একটি মেসেজ পায় যে আমার একটি কাজের কারণে আমাকে ব্যাক চলে যেতে হচ্ছে। নূর যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে নিককে বলে এখানে কিছুক্ষণ রেস্ট করার জন্য। কিছুক্ষণ রেস্ট করার পরে ওরা দুজনে বিচে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর ওখানে যাওয়ার পরেই তো ওদের দুজনের মাঝে ম্যারিসকে নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। নিক এখানে বলতে থাকে যে আমি আসলে জানতাম না যে ম্যারিস এমন কিছু একটা করতে চলেছে, এসব কিছুর জন্য আই এম সরি। নূর তখন বলে যে আমার এতে কোনো যায় আসে না, শুধু আমি এটা চাই যেন টয় এই ব্যাপারে কিছুই জানতে না পারে। নিক তখন ওকে এটি বলে জড়িয়ে ধরে যে চিন্তা করো না, এরকম কিছুই হবে না। কিন্তু টয় তো ওদের দুজনকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, আর ওদের দুজনের ঘনিষ্ঠতা দেখে তো ওর ম্যারিসের সমস্ত কথাও বিশ্বাস হয়ে যায়। এরপরে আমরা দেখি যে নূর এবং নিক যখন সাইকেলিং করে ফিরে আসে তখন তারা সার্ভেন্টে থেকে জানতে পারে যে টয় তো অনেকক্ষণ আগে চলে গিয়েছে। নিক তো তখন বারবার করে টয়কে ফোন করতে থাকে, তবে টয় তো তার ফোন পিক করছিল না। নিক তখন বলে যে নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে, নাহলে টয় তো এভাবে এখান থেকে চলে যেত না। নূর তখন বলে ওঠে যে তার মানে নিশ্চয়ই ম্যারিস ওকে সমস্ত সত্যটা বলে দিয়েছে। এরপরেই তো নূর এবং নিক তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসে। বাসায় আসার পরে তারা মায়ের থেকে জানতে পারে যে টয় তো এখনো বাসাতেই ফিরেনি। এটি শোনার পরে তো ওরা দুজন অনেক চিন্তার মধ্যে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে টয়ও সেখানে চলে আসে। আর সে ওদেরকে এটাই জানায় যে সে অফিসের কাজের জন্য আসতে লেট হয়ে গিয়েছে। নিক তো টয়কে আটকে তার সাথে কিছু কথা বলতে চাচ্ছিল, তবে টয় তাকে এটা বলে চলে যায় যে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আমি এখন একটু আরাম করতে চাই। পরের দিন সকালবেলায় ম্যারিস নিকদের বাসাতে আসে, আর সে মায়ের কাছে এসে বলে যে নিক এবং নূর একে অপরকে ডেট করতো। এটি শোনার পরে নিক তো মানা করতে থাকে যে তোমরা সবাই যেটা ভাবছো আসলে সেটা না। নূরও তো ওর সাথে বলতে থাকে যে ম্যারিস মিথ্যা বলছে। নিক ম্যারিসকে উদ্দেশ্য করে বলে যে তোমার মতন এত নিচু মন মানসিকতার মেয়ে আমি আর একটাও দেখিনি। সবার প্রথমে তো তুমি অন্য একজনের জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে, এখন ওর থেকে যখন তোমার মন ভরে গিয়েছে তখন তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। আমি শুধুমাত্র নূরের কথায় তোমার সাথে আবারও ডেট করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো এসবের যোগ্যই না। এসব কথা শুনে তো ম্যারিস আরো বেশি রেগে যায়, আর সে রাগের বশে উঠে নূরকেই মারতে যায়। কিন্তু মা তখন ম্যারিসকে থামায় আর তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর সাথে এটাও তাকে বলে যে নিক আসলে ঠিকই বলেছে, তুমি আসলে আমাদের ফ্যামিলির যোগ্যই না, কারণ যদি যোগ্য হতে তাহলে তুমি আগে আমাদের ফ্যামিলির রেপুটেশনের ব্যাপারে ভাবতে। এইসব কিছু শোনার পরে তো ম্যারিস তখন রাগ করে বাসা থেকে বেরিয়ে চলে যায়। মা তো ওর বেরিয়ে যাওয়ার পরে নূরকে জোরে একটি চড় মেরে দেয়। নিক তখন মাকে আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে যে এর পিছনে নূরের কোনো দোষ নেই, আমি তো বারবার নূরের কাছে যেতাম আর টয়ের সাথে বিয়ে করার জন্য আমি ওর উপরে রাগ দেখাতাম। মা তো তখন রেগে গিয়ে নিককেও একটি চড় মেরে দেয়। আর সে নিককে বলতে থাকে যে তুমি কি জানো যে যখন তোমার ভাই টয়ের ব্যাপারে জানতে পারলো
পারবে তখন ওর কেমন লাগবে যে ওর নিজের ভাই ওকে এরকম ধোকা দিয়েছে। আমি তো ভেবেছিলাম যে ফাইনালি একটি মেয়ের সাথে ওর লাইফে এগিয়ে যেতে চাই, কিন্তু তুমি তো এটা হতেই দিচ্ছ না। এগুলো শোনার পরে তো নিকো অনেক ইমোশনাল হয়ে যায় আর সে তার মায়ের থেকে ক্ষমা চেতে থাকে। নুরও তো তখন হাঁটু গেড়ে বসে মায়ের থেকে ক্ষমা চায়। মা তো তখন কান্না করে সেখান থেকে চলে যেতে যায়, তবে নিক তাকে আটকায়। মা তখন কান্না করে বলতে থাকে যে যখন তোমাদের বাবা মারা গিয়েছিল তখন টয় আমাকে ছেড়ে টনের কাছে চলে গিয়েছিল, আর এখন আমার শুধুমাত্র এই একটা ভয় কাজ করে মনের মধ্যে যে ও আবার টনের কাছে চলে না যায়। নিক তখন তাকে আশ্বাস দিয়ে বলে যে মা তুমি কোনো চিন্তা করো না, আমি আর এমনটা হতে দিব না। তাদের এই সমস্ত কথা ম্যারিস আড়াল থেকে সবই শুনে নেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে টয় নূর এবং নিককে নূরের ওয়ার্ক প্লেসে ডাকে। ওদের দুজনে সেখানে যাওয়ার পরে টয় ওদেরকে বলে যে তোমরা দুজনে যেহেতু একে অপরের সাথে ছিলে তাহলে এই ব্যাপারটা তোমরা আমার থেকে কেন লুকিয়েছো? আজ আমার কারণে তোমরা দুজনে সেপারেট হয়ে গিয়েছো। নিক তখন বলতে থাকে যে না না ভাই, এর পিছনে তোমার কোনো দোষ নেই। আসলে আমি কিছু জানতাম না বা নূরও কিছু জানতো না যে নূরই সেই মেয়ে যার সাথে আমরা ছোটবেলায় খেলতাম। টয় তো তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে বলতে থাকে যে আমি সারা জীবন এটাই চেয়ে এসেছি যাতে আমি কিভাবে আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারি, কিন্তু দেখো এখানে আমি নিজের ভাইকে এতটা বেশি কষ্ট দিয়ে ফেলেছি। নিক তখন বলে যে না ভাই, তুমি যেমনটা ভাবছো আসলে এমনটা না। টয় তখন এখান থেকে এটি বলে চলে যেতে থাকে যে কোনো চিন্তা করো না, সবকিছু আমি নষ্ট করেছি তো এবার আমি সবকিছু ঠিক করে দিব। কিন্তু নিক তো ওকে আটকানোর চেষ্টা করে। টয় তখন একটি জোরে পাঞ্চ মেরে দেয় নিকের ফেসে। নিক তখন টয়কে বলে যে ঠিক আছে ভাই, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তোমার দায়িত্ব যেমন আমাদের সবাইকে প্রোটেক্ট করা, তেমনি আমারও দায়িত্ব তোমাকে প্রোটেক্ট করা। এই কথাটি শুনে তো টয় অনেক ইমোশনাল হয়ে নিককে জড়িয়ে ধরে আর তারা দুই ভাই এখানে একে অপরকে জড়িয়ে ধরে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালবেলায় আমরা দেখি যে নূর টয়ের কাছে গিয়ে তাড়াতাড়ি বেবি নেওয়ার জন্য বলে। টয় কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগে নূর বলে যে এই দায়িত্বটা তো আমারই, তাই যত তাড়াতাড়ি এই কাজটি শেষ হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাব। নূর তখন বলে যে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি আমাদের মাঝে কোনো ফিলিংস বাকি থাকে তাহলে নিশ্চয়ই আমরা আমাদের রিলেশনের ব্যাপারে ভাববো। নিকো তখন এসে নূরের হ্যাঁ সাথে হ্যাঁ মিলিয়ে বলতে থাকে যে ভাই তোমার এই ব্যাপারে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সারা জীবন নূরের জন্য অপেক্ষা করতে রাজি রয়েছি, আর আমার মনে হয় এখন তোমাকে তোমার নিজের ব্যাপারেই ভাবা উচিত। এসব কিছু শুনে তো টয়ের অনেক বেশি খারাপ লাগতে থাকে। অন্যদিকে আমাদের ম্যারিসকে দেখানো হয়, সে তো একটি বারে বসেছিল। তখনই চ্যান সেখানে আসে এবং সে ম্যারিসকে দেখে তো তার পাশে এসে বসে। এখানে ম্যারিস তো ড্রাঙ্ক অবস্থায় থাকার নাটক করতে থাকে আর চ্যানও এই ব্যাপারটার সুযোগ নিয়ে তো ম্যারিসকে কিস করে নেয়। ম্যারিস তখন চ্যানকে আটকে বলতে থাকে যে আমি টয়ের ব্যাপারে একটি সত্য তোমাকে বলতে চাই। টয় আসলে একজন গে এবং সে টনের সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে ছিল। এটি শোনার পরে তো চ্যান পুরো শকড হয়ে যায়। ম্যারিস তো তখন আবারও চ্যানকে সিডিস করার চেষ্টা করতে থাকে। আর ওইদিকে আমাদের অফিসে টয়কে দেখানো হয়, সে যখন ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য তখন রানও তার পিছনে আসে এবং সে ওয়াশরুমের দরজা লক করতে থাকে। তারপরে সে টয়ের ক্লোজে আসারও চেষ্টা করে আর এই সমস্ত কিছু চ্যান এবং ম্যারিস তাদের ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছিল। আর এগুলো দেখে তো তারা টয়কে নিয়ে অনেক মজা নিতে থাকে। এরপরে চ্যান ম্যারিসের সামনে একটি প্রস্তাব রাখে যে আমার একটি বেবির প্রয়োজন, যদি তুমি এর জন্য রেডি থাকো তাহলে তুমি প্রেগনেন্ট হওয়ার পরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এটি শোনা মাত্রই তো ম্যারিস রাজি হয়ে যায় আর এর সাথে সে চ্যানকে তার বেডে আসার ইশারাও করতে থাকে। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে টয় তার অফিসের মিটিং এ একটি প্রেজেন্টেশন দিচ্ছিল। সেই সময় তার এবং রানের ওয়াশরুমে সেই ভিডিওটি প্রেজেন্টেশনের জায়গায় প্লে হয়ে যায়। এসব কিছু দেখে তো আন্টি অবাক হয়ে চ্যানের দিকে তাকিয়ে থাকে, কারণ সে ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিল যে এসব কর্মকাণ্ডের পিছনে চ্যানেরই হাত রয়েছে। নিক তখন তাড়াতাড়ি করে ভিডিওটি স্টপ করে দেয়। মিটিং থেকে সবাই চলে যাওয়ার পরে তো টয় তখন দাদির কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে, তবে দাদি এইসব ভিডিও দেখে তো অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে রান যখন বাইরে যায় তখন কিছু রিপোর্টার্সরা তাকে ঘিরে ধরে এবং তাকে ওই ভিডিওর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, তবে রান তো রিপোর্টার্সদের কোশ্চেনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা সবাইকে হসপিটালে দেখতে পাই। এখানে তো নিক এবং চ্যানের মাঝে জোরালো ভাবে ঝামেলা বেঁধে যায়। চ্যান তো নিককে এখানে এই হুমকি দিয়ে চলে যায় যে দেখতে থাকো আগে আগে কি হয়। নিক তখন টয়ের এই অবস্থা দেখে তার কাছে গিয়ে তাকে আশ্বাস দিতে থাকে যে চিন্তা করো না, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এদিকে টয়ের মাও তার সাথে থেকে তাকে সাপোর্ট করে আর বোঝাতে থাকে যে চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে রয়েছি। কিছুক্ষণ পরে নিক তার ফ্রেন্ডের থেকে এই ব্যাপারটা জানতে পারে যে টয় হসপিটাল থেকে কোথাও একটা মিসিং হয়ে গিয়েছে।
নিক এবং নূর তো তখন তাড়াতাড়ি টয়কে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে টয় তো বাসায় এসে একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছিল। আর এর সাথে সে অনেক নিউজও দেখছিল যেখানে শুধু তার ব্যাপারে কথা হচ্ছিল। আর এসব কিছু দেখে তো তার অনেক বেশি খারাপ লাগতে থাকে, কারণ টয়ের জন্য তো তার পুরো ফ্যামিলির রেপুটেশন পুরো খারাপ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে নিক নূরকে সাথে করে বাসাতে আসে, কিন্তু তারা বাসাতে কোথাওই টয়কে দেখতে পায় না। নিক তখন বারবার টয়কে ফোন দিতে থাকে। সেই সময় তারা একটি রুমের মধ্যে থেকে টয়ের ফোনের রিংটোনের আওয়াজ শুনতে পায়। ওরা যখনই রিংটোনের শব্দ পেয়ে রুমের দরজাটি গিয়ে খুলে তখনই দেখে যে টয় তো তার গলাতে ফাঁস দিয়েছে। ওরা দুজনে তো এটি দেখে পুরো শকড হয়ে যায় আর তারা তাড়াতাড়ি করে টয়কে নিচে নামিয়ে নেয়। নিক তো তখন টয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে যে ভাই তুমি আমার সাথে এমনটা কিছুতেই করতে পারো না। অনেকবার ডাকার পরেও যখন টয়ের কোনো সারা শব্দ পাওয়া যায় না তখন নিক বুঝতে পেরে যায় যে তার ভাই আর এই দুনিয়াতে নেই। নিক তো তখন তার ভাইয়ের বডিটিকে জড়িয়ে ধরে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। এরপরে সিন শিফট হয় আর আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে নূর মায়ের কাছে এসে বলে যে টয়ের পোস্টমর্টমের পরে আমরা টয়ের বডিটিকে পাবো। মা তো নূরকে দেখে অনেক বেশি রেগে যায় আর সে উল্টো নূরের উপরই দোষারোপ করতে থাকে যে এই সব কিছু তোমার কারণেই হয়েছে। আজকে আমার ছেলে আমার থেকে দূর হয়ে গিয়েছে, ও শুধুমাত্র তোমার জন্য নিজের জীবনটা নিয়ে নিয়েছে। নিক তখন ওর মার কাছে এসে তাকে বোঝাতে থাকে যে এর পিছনে নূরের কোনো দোষ নেই, আর তারপরে সে তার মাকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে নূর বাসায় এসে যখন তাদের রুমে যায় তখন চারিদিকে সে শুধু টয়ের স্মৃতিগুলো দেখতে পাচ্ছিল। নূর তো বেডে শুয়ে টয়ের জন্য অনেক জোরে জোরে তখন কান্না করতে থাকে। আর ওইদিকে নিকও তার এবং তার ভাইয়ের ফটোসগুলো দেখে অনেক বেশি কান্না করছিল। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই যে নিকের একজন ইন্সপেক্টর ফ্রেন্ড এসে তাকে জানায় যে টয় তো সুইসাইড করেনি, বরং ওর মার্ডার করা হয়েছে। এই সব কিছু শুনে তো ওরা সবাই পুরো শকড হয়ে যায়। তখন ওই ফ্রেন্ডটি ওদেরকে বোঝাতে থাকে যে টয় আমারও ভাই ছিল, তাই তোমরা চিন্তা করো না, আমরা এটা খুঁজে বের করব যে এর পিছনের রহস্যটা আসলে কি। পরবর্তী সিনে আমরা দেখি যে টয়ের বডিটিকে তার শেষ বিদায়ের জন্য রেডি করা হয়েছে। টয়ের মা যখন তাকে এই অবস্থায় দেখে তখন তো সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। নিক তো তার মায়ের এই অবস্থা দেখে তাকে তখন বাইরে নিয়ে যায়। সেই সময় সেখানে আন্টি আসে। মা তো আন্টিকে দেখা মাত্রই তাকে একটি চড় মেরে দেয় আর বলতে থাকে যে আমি জানি এর পিছনে তোমার ছেলেরই হাত রয়েছে, কারণ সারা জীবনে আমার ছেলেকে দেখে জেলাস ফিল করতাম। আন্টি তখন বলতে থাকে যে দোষ আমার ছেলের না, বরং তোমার ছেলেরই। আর তাছাড়াও এরকম জীবন নিয়ে বেঁচে থাকার থেকে তো মারা যাওয়া অনেক ভালো। এইসব কিছু শুনে তো মায়ের শরীরের অবস্থায় অনেক খারাপ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি যে নূর নিকের রুমে যায় এবং সে টয় জিনিসপত্র থেকে পাওয়া একটি কার্ড নিককে দেয়, যে কার্ডটি একটি হোটেল রুমে ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই যে নিক তার ইন্সপেক্টর ফ্রেন্ডকে সাথে করে ওই হোটেল রুমে যায়। ওখানে যাওয়ার পরে তো তারা সেখানে কাউকে দেখতে পায় না। তখন নিকের ফ্রেন্ডটি তাকে জানায় যে টয়ের বডিটি যেখানে রাখা আছে সেখানকার সার্ভেন্টদেরকে জানিয়ে দাও যাতে টয়ের বডির আশেপাশে কেউ না যায়। নিকের কথা শুনে সার্ভেন্টরা যখন দরজা লক করে দেয় তখনই রান পিছনে দরজা থেকে ভিতরে আসে এবং সে টয়ের বডির কাছে গিয়ে অনেক কান্না করতে থাকে আর সে টয়ের কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ টয়কে তো সেই মেরে ফেলেছিল। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে টয় যখন তার বাসাতে ড্রিঙ্কের পর ড্রিঙ্ক করে যাচ্ছিল তখনই তার সাথে দেখা করতে রান আসে। এখানে রান তো পুরো দোষারোপ টয়ের উপরে দিতে থাকে যে তোমার জন্য আমার রেপুটেশন পুরো খারাপ হয়ে গিয়েছে। আমি জানি এই সমস্ত কিছু তোমার ভাই করেছে, কারণ সে আমাকে একদমই পছন্দ করে না। তাই আমি চাই যে তুমি সবার সামনে গিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার করে দাও যে ওই ভিডিওতে তোমার সাথে আমি না, বরং অন্য কেউ ছিল। এগুলো শুনে তো টয় তার মুখের উপরে মানা করে দেয় আর বলতে থাকে যে আমি আমার ভাইকে পুরো বিশ্বাস করি, আমি জানি ও আমার সাথে এমনটা করতেই পারে না। এসব কিছু বলেই তো টয় সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু রান তখন টয়কে পিছন থেকে ধরে তাকে আটকাতে থাকে। সেই সময় টয়ের কাছে নিকের ফোন আসে। টয় যখনই ফোনটি রিসিভ করতে যায় তখনই রান টয়কে সোফার উপরে শুয়ে দেয় এবং তার গলাতে জোর করে চাপ দিয়ে ধরে থাকে, যার ফলে তো রানের না যাওয়ার সত্ত্বেও এখানে টয়ের মৃত্যু হয়ে যায়। এইসব কিছু দেখে তো রানের অনেক বেশি খারাপ লাগতে থাকে এবং সে অনেক ভয়ও পেয়ে যায়। তাই সে সেখানে পুরো সেটআপটা এমনভাবে সাজিয়ে দেয় যেন এটাই বোঝা যায় যে টয় আত্মহত্যা করেছে। সিন শিফট হয় প্রেজেন্টে, আর এখানে রান যখনই সার্ভেন্টকে আসতে দেখে তখনই সে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে রান রিপোর্টার্সদের হাত থেকে বাঁচার জন্য তার ম্যানেজারের বাসাতে লুকিয়ে পড়ে। ম্যানেজার যখনই তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে তখনই রান তো ম্যানেজার
ম্যানেজারকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। এমনকি সে ম্যানেজারকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোরও চেষ্টা করে। তবে ম্যানেজার তো বুঝে যায় যে এখানে রান তার সাথে নাটক করছে। এই জন্য তো সে পরের দিন সকাল হতেই পুলিশকে ফোন দিয়ে সমস্ত সত্যটা বলে দেয়। রান তো এই সমস্ত কথা শুনে ফেলেছিল, যার কারণে সে পিছন থেকে এসে ম্যানেজারের মাথাতে ফুলের টব দিয়ে বাড়ি মারে, যার ফলে তো ম্যানেজার সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে তো রান ম্যানেজারের পা হাত পা সবকিছু বাঁধতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে। আর সে তখনই তার পা দিয়ে রানকে একটি লাথি মেরে তার থেকে দূরে সরিয়ে দেয়। তারপরে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু রান তো ম্যানেজারকে ধরে ফেলে। এমনকি সে তার পাশে থাকা একটি হকি স্টিক তুলে সে ম্যানেজারকে মারার জন্য তার দিকে এগোতে থাকে। ম্যানেজার তো তার থেকে রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ তুমি আমাকে মেরো না, কিন্তু রান তো তার কোনো কথা না শুনে ওকে মারতে যায়। কিন্তু সেই সময় নিক এসে স্টিকটি ধরে ফেলে। নিককে দেখা মাত্রই তো রান সেখান থেকে পালিয়ে যেতে থাকে। নিক তখন ওই স্টিকটি নিয়ে রানের পিছু করতে থাকে, আর সে রানকে তার সামনে দেখা মাত্র স্টিক দিয়ে জোরে রানের পায়ে আঘাত করে দেয়। এর ফলে তো রান তখন নিচে পড়ে যায়। তখন নিক ওর উপরে উঠে বসে ওকে মারতে থাকে আর বলতে থাকে যে আমি জানি তুই আমার ভাইকে মেরে ফেলেছিস, আর আজকে আমিও তোকে ছেড়ে দিব না। এইগুলো বলেই তো নিক জোরে জোরে রানকে মারতে থাকে। তখনই সেখানে পুলিশ এসে নিককে রানের থেকে দূরে সরিয়ে নেয়। এরপরে পুলিশ রানকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আর ওইদিকে আমাদের চ্যানকে দেখানো হয়, সে তো ম্যারিসকে কিছু টাকা দিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। ম্যারিস তখন ওকে বলে যে তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। চ্যান তখন হাসতে থাকে আর বলে যে এখন আর আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। ম্যারিসও তো কোনো দিক থেকে কম ছিল না। সে তখন চ্যানকে ব্ল্যাকমেল করে বলতে থাকে যে প্রত্যেক মাসে যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমিও সবার কাছে গিয়ে বলে দিব যে টয় সেই ভিডিওটা তুমি ভাইরাল করেছিলে, যার জন্যই টয় আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এটি শোনার পরে চ্যান যখনই ম্যারিসের দিকে এগোতে থাকে তখনই ম্যারিস চ্যানের দিকে গান পয়েন্ট করে বলে যে তুমি কোনো টেনশন করো না, আমার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। পরের দিন আমরা দেখতে পাই যে নিক তার ফ্রেন্ডের সাথে যাচ্ছিল। তখনই তার সামনে একটি ট্রাক এসে দাঁড়ায়। ওই ট্রাকটির উপরে কিছু লোহার পাইপ রাখা ছিল যেগুলো বাঁধা ছিল না, যার ফলে যখনই ট্রাকটি ব্রেক করে তখনই ওই পাইপগুলো নিক এবং তার ফ্রেন্ডের গায়ের উপরে পড়ে যেতে যাচ্ছিল। কিন্তু ওদের দুজনের কপাল ভালো ছিল, যার কারণে ওরা দুজনে বেঁচে যায়। ওই ট্রাকটির দুইটি ড্রাইভারই তখন নিচে নেমে এসে নিকের থেকে ক্ষমা চাইতে থাকে। নিকের নজর তখন ট্রাকের একটি ড্রাইভারের হাতের উপরে গিয়ে পড়ে, যেখানে একটি কাটার দাগ ছিল। রাতের বেলা আমরা দেখি যে নিক নূরকে সাথে করে মার্কেটে যায়। মার্কেট শেষ করে তারা দুজনে যখন বাসায় ফিরে আসছিল তখনই নিক খেয়াল করে যে তাদের গাড়ির ব্রেক হঠাৎ করে ফেল হয়ে গিয়েছে। এতে তো তারা দুজন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু নিক তখন চালাকি করে তার গাড়িটিকে একটি বড় পাথরের সাথে এনে ধাক্কা দেয়, যার ফলে গাড়িটি সেখানেই থেমে যায় আর তারা দুজনও তেমন একটা আঘাত পায় না। এরপরে তো নিক গাড়িটিকে সারার চেষ্টা করতে থাকে। তখনই বাইকে করে দুটি লোক এসে ওদেরকে সাহায্যের জন্য অফার করে। নিকের নজর তখন ওই লোকগুলোর মধ্যে একটি লোকের হাতের উপরে গিয়ে পড়ে। তার হাতেও সেম কাটা দাগটি ছিল যেটি সকালে ট্রাক ড্রাইভারের হাতে ছিল। নিক তো বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই কোনো একটা গোলমাল আছে, তাই সে তাড়াতাড়ি নূরকে সেখান থেকে নিয়ে চলে যেতে যায়। তবে তখনই ওই লোক দুটো ওদের দুজনের উপরে হামলা করে দেয়। নিক তো তখন ওদের সাথে ফাইট করতে থাকে আর সে নূরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। নূর তখন দৌড়ে তার পুরাতন ওয়ার্ক প্লেসের কাছে চলে আসে যাতে সে এখান থেকে কারো থেকে সাহায্য পেতে পারে। এখানে আসার পরে তো নূর কাউকে দেখতে পায় না। তখনই সে বাইরে থেকে গান চালানোর শব্দ শুনতে পায়। তাড়াতাড়ি সে বাইরে এসে দেখে যে এখানে তো নিক নেই। এই কারণে সে নিকের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। নিক তখনই গাড়ির পিছন থেকে বেরিয়ে আসে আর তারা দুজনেই তো একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অন্যদিকে আমাদের চ্যানকে দেখানো হয়, সে তো রাগে পুরো পাগল হয়ে গিয়েছিল। চ্যানের মা তখন তাকে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। চ্যান তখন ওর মাকে বলে যে আমি ম্যারিসকে মেরে ফেলেছি কারণ ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল। আর এরই সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে চ্যান ম্যারিসের থেকে গানটি ছিনিয়ে নেয় এবং তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে তো চ্যানের হাত থেকে ভুলবশত গান থেকে গুলি বেরিয়ে যায়, যেটি ম্যারিসের গায়ে গিয়ে লাগে এবং ম্যারিস সেখানেই মারা যায়। আর এরপরে চ্যান ম্যারিসের বডিটিকে ব্রিজের উপর থেকে পানির মধ্যে ফেলে দেয়। সিন প্রেজেন্টে চলে আসে। এসব কথা শোনার পরে তো চ্যানের মাও অনেক বেশি শকড হয়ে যায়। এরপরে আমাদের পরের দিন অফিসের সিনটি দেখানো হয়, যেখানে আমরা দেখি যে টয়ের পরবর্তীতে অফিসে কে বস হবে সেটি আজকে সিলেক্ট করার ছিল, যেখানে সব বোর্ড অফ ডিরেক্টররা ভোট করতে থাকে। আর চ্যানের পক্ষে তো শুধুমাত্র একটি ভোটই আসছে, কারণ চ্যানের কারণেই তো কোম্পানি অনেক বেশি লসের মধ্যে পড়ে গিয়েছিল। আর বাকি সমস্ত ভোটগুলো নিকের পক্ষে আসে।
চ্যান তো এটি দেখে অনেক বেশি রেগে যায় আর সে নিককে বলতে থাকে যে ঠিক আছে, দেখা যাবে, দাদির ভোটে এটা ডিসাইড হবে যে নতুন বস কে হবে। এগুলো বলে তো চ্যান তার অফিস রুমে চলে যায় এবং সমস্ত জিনিস ভাঙচুর করতে থাকে। আর ওইদিকে আমরা সবাইকে দেখি তারা তো টয়ের ফিউরালে উপস্থিত হয়েছে, যেখানে দাদিও চলে এসেছিল। দাদিকে দেখে তো চ্যান এবং আন্টি দুজনে অনেক অবাক হয়ে যায়। দাদি তো চ্যান এবং আন্টির উদ্দেশ্যে বলতে থাকে যে কোম্পানির নতুন বসের এন্ট্রি এখনই হতে চলেছে। এটি বলার পরে আমরা দেখি যে নিক তো অনেক সুন্দরভাবে সবার সামনে এন্ট্রি নেয়। নিকে সেখানে আসার পরে তো ম্যারিসের বাবা তখন চ্যানের উপরে দোষারোপ করে বলতে থাকে যে আমার মেয়ে প্রায় সময় চ্যানের সাথে দেখা করতে যেত, আর আমার মনে হয় আমার মেয়ের গায়েব হওয়ার পিছনে চ্যানেরই হাত রয়েছে। আর আমার মেয়ের এখন মৃত্যু হয়ে গিয়েছে, তার মানে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় যে আমার মেয়ের মৃত্যুর পিছনে চ্যানেরই হাত রয়েছে। চ্যান তো তখন দাদির কাছে এসে মাপ চাইতে থাকে, কিন্তু দাদি তো তখন রেগে গিয়ে চ্যানকে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। আর তারপরে দাদি সবার সামনে এই ব্যাপারটা অ্যানাউন্স করে দেয় যে আমার হাজবেন্ডের সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র নিক হবে। চ্যান তখন বলতে থাকে যে এটা কিভাবে সম্ভব দাদি, কারণ ওয়াদিও তো এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছে। ওয়াদি তখন সবার সামনে এসে বলে যে হ্যাঁ, আমি প্রেগনেন্ট নিশ্চয়ই হয়েছি, তবে এই বাচ্চা চ্যানের না, বরং আমার বয়ফ্রেন্ডের। সেই সময় সেখানে পুলিশও চলে আসে এবং তারা চ্যানকে গ্রেফতার করে নিয়ে যেতে থাকে, কিন্তু চ্যান তখন সুযোগ বুঝে পুলিশের পকেট থেকে গান বের করে নেয়। আর তারপরে সে নূরকে ধরে তার মাথায় গান পয়েন্ট করে তাকে বাইরে নিয়ে আসে। নিক তোর পিছনে যায় এবং ওকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, তবে চ্যান তো কারো কোনো কথাই শুনছিল না। পুলিশরা তো চ্যানকে চারিদিক থেকে তখন ঘিরে ফেলে। তখনই সুযোগ বুঝে একটি পুলিশ অফিসার এসে চ্যানকে ধরে নেয় আর চ্যানের হাত থেকে নূরকে ছাড়িয়ে নেয়। নিক তো তখন নূরের হাত ধরে সেখান থেকে দৌড়ে চলে যেতে থাকে, তবে চ্যান তো সুযোগ বুঝে একটি গুলি করে দেয়, যে গুলিটি নিকের গায়ে এসে লাগে। নিকের ফ্রেন্ড তো তখন এই পরিস্থিতি দেখে তৎক্ষণাৎই চ্যানকে শুট করে দেয়, যার ফলে চ্যান সেখানেই মারা যায়। সবাই তো তখন বাইরে চলে আসে এবং আন্টি যখন চ্যানকে এই অবস্থা দেখতে পায় তখন তো সে পুরো পাগলের মতন হয়ে যায়। এরপরে সিন শিফট হয় 5 মাস পরে, যেখানে আমরা নূর এবং নিককে একসাথে দেখতে পাই। এখানে দাদিও তো ওদের দুজনকে অনেক ভালো ভালো উইশেস দিচ্ছিল, কারণ এত বাধা বিপত্তি পেরিয়ে তারা দুজনে ফাইনালি এক হয়ে গিয়েছে। মাও তো এখানে নূরকে ধন্যবাদ জানায় যে এত কঠিন সময় পার করার পরেও তুমি আমাদের সাথ কখনোই ছাড়োনি। এটি শুনে তো নূর এবং নিকো অনেক খুশি হয়ে যায়। আর এরই সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।